হ্যালো এভরিওয়ান, গল্প বলার 63 নম্বর এপিসোডের ঘোষলি কল রেকর্ডিং সিরিজে আজকে তোমরা শুনতে চলেছ সোদপুর আগরপাড়ার একটি নৃশংস ভৌতিক ঘটনা। তবে আজকের ঘটনাটা নৃশংস বললেও খুব কম বলা হবে। একটা বছর 16-17 মেয়ে রাত হলেই ঘুমোতে যেতে ভয় পায়, কারণ প্রত্যেক রাতে তার শরীরটাকে নিয়ে রীতিমতো তছনছ করে তারা। নিজের জীবনে ঘটে যাওয়া এরকমই একটা এক্সপিরিয়েন্স আজকের কল রেকর্ডিংয়ে শেয়ার করেছে আগরপাড়া থেকে প্রততি দাস শর্মা। তো আজকের ঘটনাটা পুরোটা শুনবে আর তারপর কমেন্ট করে আমাকে জানিও ঘটনাটা কেমন লাগলো। আর তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকমই কোনো রিয়েল লাইফ ভৌতিক ঘটনা বা হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিও। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। Spotify original horror podcast. হ্যালো প্রততি, কেমন আছো? ভালো আছি অরিত্রদা, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। গল্প বলার শ্রোতাদের ভালোবাসা আর তোমরা যেভাবে নতুন নতুন ঘটনা আমার সাথে শেয়ার করছো, তো প্রতিনিয়ত এই নতুন নতুন থ্রিলিং ইনসিডেন্ট বা ঘটনাগুলো শুনতে শুনতে ভীষণ ভালো আছি, মানে সত্যি মারাত্মক রকমের ভালো আছি। আর প্রায় মাসখানেক ধরে চেষ্টা করার পর মোস্ট প্রবাবলি আজকে আমরা রেকর্ডিংটা করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বহুদিন প্রায়। হ্যাঁ, যদি আমি খুব ভুল না করি তাও 2 থেকে 3 মাস আগে আমায় তুমি ঘটনাটা পাঠিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, যতবারই ভেবেছি যে রেকর্ডিংটা করব ততবারই কোনো না কোনো কারণে পোস্টপন হয়েছে। হ্যাঁ, তো তুমি যে অডিও ফাইলটা আমায় পাঠিয়েছিলে সেটা আমি বেশ কিছুদিন আগে আরো একবার শুনি, যেটার ফলে আমার মনে হয় যে না, এবার আমাকে রেকর্ডিংটা করতেই হবে। তো সেই ফাইলটা শুনে আমি যা বুঝেছি যে ঘটনাটা যথেষ্ট ভয়ের। মানে আমি দিনের বেলায় শুনছিলাম, স্টিল আমার কোথাও কোথাও ভীষণ ভয় লাগছিল। তো একদম শুরু থেকে বলো কি হয়েছিল। তার আগে বলি যে গল্পওয়ালা হচ্ছে, মানে তুমি যেরকম বললো গল্পওয়ালা শ্রোতাদের জন্য তুমি ভালো আছো, আর একটা মানে এটার আবার আরেকটা ব্যাপার হচ্ছে গল্পওয়ালা শ্রোতারাও কিন্তু এখন গল্পওয়ালাকে একটা হ্যাবিট করে নিয়েছে। মানে গল্পওয়ালার এপিসোড না এলে তখন মনে হবে যে কি যেন একটা হয়ে গেল, মানে এটা আমাদের একটা হ্যাবিটের মধ্যে হয়ে গেছে এখন। না না, এপিসোড ডেফিনেটলি আসবে, প্রত্যেক সপ্তাহে আসবে। একদম মানে গল্প শোনাটা একটা মানে এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর কি, মানে শুনতেই হবে, এটা মিস করা যাবে না। তো দারুণ একটা ইনিশিয়েটিভ এটা। তাহলে আমি সরাসরি এবার ঘটনায় যাই। হ্যাঁ, তার আগে তুমি আমাকে একটা কথা বলো, যে ঘটনাটা আজকে আমরা শুনবো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? আই মিন যখন তোমার সাথে ঘটেছিল তখন তুমি কোথায় ছিলে, আর কোন সময়কার ঘটনা এটা? আচ্ছা, আমি এটা 2016 ঘটনা বলছি, মানে যখন এক্স্যাক্টলি ঘটনাটা ঘটে। আর তখন আমি থাকতাম হচ্ছে আগরপাড়াতে, আমার নিজেরই বাড়ি সেটা। আর এটা টাইমটা মানে যতটা আমার মনে পড়ছে না, তখন ওই গরমকালই, ওই ধরো তোমার মে জুন এই টাইম নাগাদ থেকে বিষয়টা আর কি শুরু হয়। তারপর সেটা আর কি অনেকদিন চলতে থাকে আর কি, সেটার আফটার এফেক্ট প্রচুর আছে। তো এটা হচ্ছে ওই টাইমের ঘটনা, ঠিক আছে? তো আমি শুরু করি এবার। হ্যাঁ, তুমি একদম শুরু থেকে বলো, যেখান থেকে ঘটনাটা এক্স্যাক্ট শুরু হয়েছে। বেশ, আমি মানে মেন ঘটনাটা আসার আগে তোমাকে তার একটু পিছিয়ে, মানে
1-1.5 বছর পিছিয়ে একটু আমি শুরু করছি, বিকজ তাতে কি হবে, তোমার বিষয়টা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি 2000 আমরা থাকতাম হচ্ছে আগরপাড়াতে, ঠিক আছে? সেখানে আমাদের নিজস্ব বাড়ি, আমরা থাকতাম আর কাকারা থাকতো এবং একই বাড়িতে থাকা হতো। তো এবার ঠিক ধরো তোমার 2014 মে মাসে বাবা মারা যায়, ঠিক আছে? বাবা মারা যায়, তারপরে তো তোমার ওই 1টা বছর বলে যে খুব সাবধানে থাকতে। আমরা মানে এটা একটা ছোট্ট ইনসিডেন্ট আর কি, আমরা সাবধানেই ছিলাম। কিন্তু আমার দাদা আছে, ঠিক আছে, ও ওই 1টা বছর মানে খুব অসুস্থ হয় আর কি, ভীষণই অসুস্থ হতে শুরু করে। কি হয়, ও যাই খাচ্ছে ওর সেটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ও হজম করতে পারছে না। তা আমরা প্রথম দিকটায় ভেবেছিলাম যে ওর হয়তো লিভারের প্রবলেম, হ্যাঁ মানে শারীরিক কোনো একটা অসুবিধা হচ্ছে, সেই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তো এবার ডাক্তার দেখানো হয় এবং সত্যি বলছি অরিত্রতা, মানে সেই সময় বলে আমাদের ওই চত্বরের কোনো ডাক্তার আমাদের বাকি ছিল না দেখানো, এবং ওকে বোধহয় হেন কোনো টেস্ট দেয়নি যেটা করা হয়নি। মানে ডাক্তার থেকে শুরু করে, টেস্ট থেকে শুরু করে, মানে আমার যতদূর মনে পড়ছে এরকমও দিন গেছে যে ধরো মাঝরাত্রে তখন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু রিপোর্ট আসছে, সবই হচ্ছে, কোথাও কিন্তু কিছু বেরোচ্ছে না যে কি হয়েছে। না তখন হচ্ছে বাবা মানে জাস্ট মারা গেছে, তখনও তোমার 1 বছর হয়নি। তো এটা চললো হচ্ছে 1 বছর। তো 1 বছর বাদে তোমার আমাদের তখন একজন পরিচিত ছিলেন, উনি ব্যারাকপুরে থাকতেন, ওনার কাছে নিয়ে যাওয়া হলো। তো উনি আর কি বললেন যে এটা এখন মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি কাটিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা, যেহেতু একজন কাছের মানুষ মারা গেছে, এটা বাড়িতে কারুর না কারুর একটা এফেক্ট করবেই, এটা ওকে একটু এফেক্ট করেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি ওকে, উনি ঝাড়ফুঁক করে দিলেন, দিয়ে আমরা বাড়ি চলে এলাম, ওটা ঠিক হয়ে গেল। তারপর তো আমরা মোটামুটি ঠিকঠাকই চলছে সব। আমি তোমার 15 মাধ্যমিক দিয়েছি, এটা হচ্ছে এবার শুরু হলো বিষয়টা 16তে। 2016তে মানে ঘটনাটা যখন শুরু হয়, মানে তার আগে যে একটা কোনো আভাস পাবো বা আমার যে কিছু একটা ফিল হবে সেরম কিন্তু কিছু হয়নি, মানে বিষয়টা শুরুই হয়েছে খুব নর্মালি। আচ্ছা, তো আমি না কোনো সময় সকালবেলা পড়াশোনা করার মানুষ না, আমি হচ্ছে পড়াশোনা করবো হচ্ছে রাত্রিবেলা। তো আর আমাদের এমনি খাওয়া দাওয়া মোটামুটি 11টা 11:30 নাগাদ হয়ে যায়, হয়ে আমার রুটিন ছিল আমি মোটামুটি 12টার মধ্যে পড়তে বসে আমি ওই 2:30-3টে নাগাদ কি 3:30 হতে পারে ততক্ষণ পড়বো, দেন ঘুম, আবার সকালে উঠে স্কুল, এটাই আমার রুটিন ছিল। তখন তো ছোট, তো তখন আমাদের শোয়ার সিস্টেমটা ছিল আমি মা শুতাম, আর আমার কাকার ছেলে আমার দাদা ওরা দুজন আরেক ঘরে শুতো, আর কাকু কাকিমার আলাদা রুম। আমাদের বাড়িতে তো টোটাল 3টে ঘর। তো এবার এরকমই জাস্ট রোজকার মতন আমি এরকম রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠেছি। সেই মানে ওই দৃশ্যটা এখনো আমি মানে চোখের সামনে দেখতে পাই বলতে গেলে। খেয়ে দিয়ে উঠেছি, উঠে আমি ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছি। মা তখনও মানে খাবার থালা এসব তুলছে, পরিষ্কার করছে। আমি খাতা বই নামিয়েছি পড়বো বলে। সাডেনলি মানে আমি একটা ফিল করছি আমার অস্বাভাবিক ঘুম পাচ্ছে, এবং ঘুম মানে সেই ঘুমটা মানে মারাত্মক ঘুম, মানে 2-3 দিন না ঘুমোলে একটা মানুষের ঠিক যেরকম ঘুম পাবে আমার না ঠিক ওই রকম একটা ঘুম পাচ্ছে। এবং কিরকম হচ্ছে যে আমি যে বসে থাকবো, আমি বসে থাকতে পারছি না, মানে আমার মনে হচ্ছে যে কিছু মানে চোখটা মানে কেউ বন্ধ করে দিচ্ছে আমার। তো এবার আমি এমনিও মানে আমি এখনো টিল নাও আমি 2:30-3টে অব্দি জেগে থাকি। আমি রাত্রিবেলা যে শুলেই ঘুমিয়ে পড়বো বা 12টার মধ্যে ঘুমিয়ে পড়বো পাবলিক আমি নই।
তো এবার আমি জেগে থাকতে পারছি না। এবার আমি ভাবছি যে সারাদিন পড়িনি, এখন যদি বাড়িতে বলি যে পড়বো না, মা উল্টে আমাকে বকুনি দেবে। আমি দেখছি যে মাকে না বললেও হচ্ছে না, যে মা আজকে আমি ঘুমিয়ে পড়ছি, কালকে সকালে উঠে পড়বো। তো মা ঘরে আসার পরে মাকে বললাম যে মা, আজকে না আমি কোনোভাবে জেগে থাকতে পারছি না, জানো তো, আমার আজকে ভীষণ ঘুম পাচ্ছে, মানে ভীষণ। মা তখন বললো যে তাহলে ঘুমিয়ে পড় আজকে, সেরম হলে কালকে সকালে উঠে পড়বে। ঠিক আছে। তা আমি শুয়ে পড়েছি। শুয়ে, বিশ্বাস করবে না, মানে 2 মিনিটও লাগেনি। একটা মানুষ শোয়ার পরেই তো আর ঘুমিয়ে পড়ে না, তার তো ইট উইল টেক টাইম, মানে ঘুমোতে গেলে একটা মানুষকে 5 মিনিট সময় দিতে হয়। তো আমি শোয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে গেছি। এবার ঘুমিয়েছি কিরকম, ঘুমটা একটা তন্দ্রা, এটা নয় যে একদম ডিপ ঘুম, মানে ডিপ ঘুমে নেই আমি, মানে আমার কনসিয়াস মাইন্ডটা কিন্তু তখনও অন। হ্যাঁ, তো আমি সাডেনলি, এবার তো চোখ বন্ধ, আমি টাইম তো দেখতে পাচ্ছি না, মানে কখন মা এসে পাশে শুয়েছে বা কিছু, ওগুলো বুঝতে পারিনি, কিন্তু আমার একটা কনসিয়াস মাইন্ড কাজ করছে। আমি হঠাৎ দেখছি অরিত্রদা ওই চোখ বন্ধ অবস্থায় যে 5টা বড় বড়, বিশাল বড়, মানে বিশাল আকৃতি, সেরকম বিশাল আকৃতির বড় বড় 5টা ফিগার এলো। হ্যাঁ, আমি কিন্তু আমার জায়গাতে শুয়ে আছি, এবং আমি যে ভিজুয়ালাইজ করছি আমার ওই ঘরটা, আমার ওই বিছানাটা, আমি যে ওখানে শুয়ে আছি ওই জায়গাটাই। তুমি কি চোখ খুলে ফেলেছিলে? না না না, এইটাই হচ্ছে সব থেকে বেশি প্রবলেমের, মানে আমার মেন প্রবলেমটা এইখানেই হতো, যে আমি যে চোখটা খুলবো সেটা আমি করতে পারছি না। মানে এটা কিরকম, প্রথম দিকে ফিল হচ্ছে কি যে আমাদের স্লিপিং প্যারালাইসিস হয় না, এই ফিলিংটা হচ্ছে ওই রকম, বুঝলে, মানে আমি ফিল করছি কি যে এটা হচ্ছে, আমাকে জাগতে হবে, বাট আই কান্ট, মানে কিছুতেই হচ্ছে না সেটা। তো এবার আমি দেখলাম যে বড় বড় এরকম 5টা ফিগার এলো, এসে তার পরের যেটা আমি এখানে বলছি, আমি মন খুলেই কথা বলছি, এখানে আমি কিছু হাইড করছি না। আমি দেখছি প্রথম একজন এলো, এসে মানে সে আমার সাথে ইন্টিমেট হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি পেইনফুল। মানে আমি ওই চোখ বন্ধ অবস্থাতে আমি ফিল করতে পারছি পুরো ব্যাপারটা, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে কথাটা বলতে গেলে, বাট অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তখন। এবং সেটা, মানে ধরো একজন হয়ে গেল, সে চলে গেল, এবং সে কিন্তু চলে গিয়ে এরকম না যে তাকে আর আমি দেখতে পাচ্ছি না, সে চলে গেল গিয়ে ওয়েট করছে, তারপরে সেকেন্ড মানুষ, মানে সেকেন্ড মানুষ বলবো ওটাকে না, একটা জাস্ট শ্যাডো বলবো, আই ডোন্ট নো, সেকেন্ড তিনি চলে এলেন, এসে আবার সেম জিনিসটা হচ্ছে। শুধু ওই 5টা, মানে যে 5টা যে ফিগার দেখতাম আমি, সেই 5 জনের ক্ষেত্রে আমি শুধু দেখতাম যে তোমার ধরনটা বদলে যাচ্ছে, কিন্তু হচ্ছে, এবং ব্যাপারটা খুব, মানে আমার কাছে খুব কষ্টকর, মানে খুব স্ট্রাগেলের, মানে আমি চাইছি না বিষয়টা, এবং ব্যাপারটা হচ্ছে যে রীতিমতো হচ্ছে যে আমাকে ফোর্সফুলি করানো হচ্ছে যে ইউ হ্যাভ টু, মানে তোমাকে এটা, মানে করতেই হবে, তোমাকে এটা নিতে হবে, মানে ভীষণ কষ্ট, ওটা একটা মারাত্মক কষ্ট। তো এবার সেটা কনস্ট্যান্টলি হচ্ছে। এবার আমি ওই চোখ বন্ধ অবস্থাতে দেখছি যে আমি কিন্তু ওই চোখ বন্ধ অবস্থায় দেখছি মা আমার পাশে শুয়ে আছে, এবং সে ঘুমোচ্ছে। আমি যে ডাকবো তাকে, আমি সেইটা তাকে ডাকতে পারছি না, মানে আমি নড়তেই পারছি না, আমি পুরো স্টিফ। তো তারপর কি হলো, এটা টানা অনেকক্ষণ হলো, এবং ওই যে ঘটনাটা, মানে ওটা কিন্তু আমাকে অতক্ষণ নিতে হলো, এবং নিতে হলো কিরকম না যে ধরো মাঝখানে আমি জেগে গেলাম, এটা পুরো যখন ফিফথ ওয়ান যখন কমপ্লিট করেছে, তখন ওই যে কমপ্লিটটা হলো, তখন আমার ফাট করে চোখটা খুলেছে। মানে 5 জনের যে সময় সীমাটা, যে টাইম স্প্যানটা, ওই টাইম স্প্যানে কিন্তু আমি চোখ খুলতে পারিনি, মানে আমি নড়তেই পারিনি। আমি চোখটা খুললাম, মানে চোখটা খুললো কি পুরো হঠাৎ, মানে কিছু একটা ঝটকা লাগলে যেরকম হয়, আমার ওরম ভাবে চোখটা খুললো।
খুলে আমি ঘড়ির দিকে তাকালাম, তখন বাজে অ্যারাউন্ড তোমার 3:30 থেকে 4:45। আমি পুরো ঘেমে গেছি, মানে আমার খুব বিধ্বস্ত অবস্থা। আমি উঠে বসেছি, বসে অরিত্রদা আমি এখনো মনে করতে পারি আমার না বসার ক্ষমতা নেই। মানে আমার মনে হচ্ছে কি এক্স্যাক্টলি মানে একটা শরীরে যদি মানে সে যদি খাটাখাটনি করে বা এক্স্যাক্টলি আমার সাথে যেটা হয়েছিল সেরকম হলে, মানে সেটা বাস্তবে একটা মানুষের সাথে হলে একটা মানুষ ঠিক যেটা ফিল করবে আমি ঠিক সেই রকমই ফিল করছি। তা আমি তখন আমি না তখন ভয় পাইনি অতটা, আমি বিষয়টাকে তখন গুরুত্বই দিইনি। আমি ভেবেছি যে স্বপ্ন দেখে হয়েছে বিষয়টা। কিন্তু হ্যাঁ, আমার খুব ক্লান্ত লাগছে, আর মানে মনে হচ্ছে যে অনেকক্ষণ আর কি আমার ওপর দিয়ে একটা কোনো ঝড়ঝাপটা গেছে, দেখে আমার শরীরটা ছেড়ে দিয়েছে। আমি জল ঠল খেয়ে আমি আবার শুয়েছি, শুয়ে ঘুমিয়ে গেছি। এবার ওই যে তখন ঘুমোলাম ওটা কিন্তু ডিপ ঘুম, মানে ওই ঘুমে কিন্তু আমার কোনো স্বপ্নও আসেনি। যেহেতু অত রাত অব্দি জাগা, মানে জেগে উঠেছি আর কি, আর রাত্রে তো মানে আমার সাথে যেটা হয়েছে ওটাকে ঘুম বলে না আর কি। তা আমার সকালে মা ডাকতে এসছে যে ওঠ স্কুলে যাবি। আমি মাকে বললাম যে আজকে আমি যাবো না, আমি যেতে পারবো না। মা আমাকে ছেড়ে দিয়েছে। আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মা এসছে ঘরে। আমি মাকে বলেছি বিষয়টা, যে মা এরকম কালকে তো রাত্রে আমি ঘুমিয়ে পড়লাম। আমি পুরো A to Z বলেছি মাকে যে আমি ঘুমোলাম, ঘুমানোর পর আমি এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে ডাকার চেষ্টা করে আমি ডাকতে পারছি না। বাট আমাদের ইউজুয়ালি মাদের ধারণা কি আসে যে আমরা ঘুমের মধ্যে কিছু হওয়া মানে যে আমরা ওটা স্বপ্ন দেখেছি, মানে আমরা নিশ্চয়ই কিছু একটা নিয়ে ভাবছিলাম, হয়তো আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখেছি। এবার ওই টাইমে কি হতো, আমার বাড়িতে খুব সিআইডি চলতো, তখন খুব সিআইডি হতো আর খুব দেখতাম আমরা। তো মা শোনার পরে মায়ের ফার্স্ট রিয়াকশন ছিল যে আসলে তুই বিকেল হলেই সিআইডি নিয়ে বসে পড়িস, তো ওই সব দেখিস, তারপর ওগুলো মাথায় চলতে থাকে, ওই জন্য তোর এরকম হয়েছে, মানে তোর মাথাতে চিন্তা করতে 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 তুই স্বপ্ন দেখেছিস, তোর এক্স্যাক্টলি কিছু হয়নি। তুই একটা কাজ কর, তুই আজ থেকে এটা দেখা বন্ধ করে দে, আর এটা নিয়ে ভাববি না। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো মায়েরটা, মানে তখনও আমি যে অতটা সিরিয়াস হবো বিষয়টা নিয়ে আমি সিরিয়াস হইনি। তো আমি ঠিক আছে তাহলে মা যেটা বলছে মায়ের কথাটাই ঠিক। এবার বিকেল থেকে আমি কিন্তু নর্মাল, হ্যাঁ আমি কিন্তু যে একটা সারাক্ষণ একটা অ্যাংজাইটির মধ্যে বা কিছু প্যানিক হচ্ছে একদমই না। বিকাল থেকে আমি নর্মাল, পুরো খেলাধুলো, বন্ধু বান্ধব আসছে খেলা করছে। আর তখন তো 11 মানে স্কুল, তখন ওই ব্যাপারটাই আসেনি। এবার রাত্রিবেলা আমি কিন্তু ভাবিনি, মানে আমার কিন্তু মাথা থেকে ওটা বেরিয়েই গেছে। রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল টাইমে খেয়ে দিয়ে উঠেছি, বইপত্র নামিয়েছি, জানি পড়তে বসবো। বিশ্বাস করবে না অরিত্রদা, ঠিক খেয়ে দিয়ে উঠেছি 11:30 থেকে 12টার মধ্যে। আর যেটা ঘটতো, যে টাইমটা শুরু হতো যে 11:30 থেকে 12টার মধ্যে আমার ঘুম আসতো, আমি জেগে থাকতে পারতাম না, আমি শুয়ে পড়তাম। এবং মানে এটা আবার রুটিন হয়ে গেছিল আমার জীবনে। ঠিক তোমার 3:30 থেকে 3:45, বড় জোর 4টে আমার ঘুম ভেঙে যেত। তো এবার সেকেন্ডে আমি ওরকম খেয়ে দিয়ে উঠে ওয়েট করি, মানে বই খাতা নামিয়ে যে এবার পড়তে বসবো। অ্যাজ ইউজুয়াল আমার ঘুম পাচ্ছে। এবার মা ঠিক মানে আগের দিনের পুরো ব্যাপারটাই, মা তখন জিনিসপত্র তুলছে, ঘরে খাবার দাবার থালা ফালা তুলছে, আমি জেগে থাকতে পারছি না, চোখটা টেনে আসছে। মানে কিছু একটা জিনিস মনে হচ্ছে আমাকে, কিছু একটা তোমার অ্যাট্রাকশন কাজ করছে আমার বিছানার সাথে, আমার একটা অ্যাট্রাকশন যে আমি টানছে আমাকে যে এবার শুতে হবে, আর জেগে থাকা যাবে না। আমি পারছি না জেগে থাকতে। আমি আমার মাকে বলেছি যে মা আমার না আবার কিন্তু সেম কালকের জিনিসটাই হচ্ছে, আমি কিন্তু জেগে থাকতে পারছি না। তো মা তখন আমাকে বলছে যে এটা, এবার মা কি ভেবেছে যে আমি হয়তো ইচ্ছে করে করছি, মানে পড়তে বসবো না, ফাঁকিবাজি করছি। মা আমাকে বলছে দেখ এটা কিন্তু তোর এবার ডেলি হয়ে যাচ্ছে, তুই পড়তে বসছিস না। আমি মাকে বললাম বিশ্বাস করো মা, তুমি পারলে আমাকে জাগিয়ে রাখো, কিন্তু আমি পারছি না। মানে একটা আলাদা মানে কিছু আই ডোন্ট নো, মানে একটা আলাদা পাওয়ার কাজ করছে যে মানে তখন লাইক আমাকে ঘুমোতেই হবে। বলে মা বলে আচ্ছা ঠিক আছে তুই ঘুমিয়ে যা, বলে আমি আবার ঘুমিয়ে গেছি।
ঘুমানোর পর ঠিক ঘুমানোর অ্যাজ ইউজুয়াল তোমার ডিপ ঘুম না, তন্দ্রা, ঠিক মানে ঘুমানোর পরপরই সেম জিনিস পরপর দুটো। আর যে ফিগার গুলো দেখতাম সেটা বিশাল আকৃতির, যেন দরিদ্রতা, মানে এরকম না যে একটা সাধারণ মানুষের ঠিক যতটা হাইট হবে সেটা, মানে আমি কারোর মুখ দেখতে পাচ্ছি না, কারোর, তুমি শুধু তার ফিগারের স্ট্রাকচারটা বুঝতে পারবে। আর শুধু তার হাইটটা মানে উচ্চতা, সেটা অনেক, মানে উচ্চতাটা অনেকখানি। ও 5টা ফিগার অবয়, মানে ওইটাকে যদি আমি ধরি বা কোনো শ্যাডো ধরি এবং সেটা যদি কোনো হিউম্যান স্ট্রাকচার ধরি, তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা কিন্তু পুরুষ, মানে কোনো মহিলা নেই ওখানে। ওর 5টা ফিগার। এবং সেকেন্ডে থেকে কি শুরু হয়েছে, মানে আমি ওটা সেকেন্ডের ঘুমটা ভাঙার পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সেকেন্ডে থেকে পুরো যে হাভি হওয়ার যে ব্যাপারটা ওটা বেড়েছে। মানে আগের দিনকে আমার ওপর যে টর্চারটা হয়েছে, ওই টর্চারটা কিন্তু সেকেন্ডে থেকে বেড়েছে বই কমেনি। সেকেন্ডে থেকে কিরকম বেড়েছে আমি তোমাকে বলছি। ওই তন্দ্রাটার মধ্যে আমি বুঝতে পারছি যে আমার হাতের যে কবজিটা হয়, ওই কবজি দুটোতে, মানে তন্দ্রার মধ্যে কবজিতে আমি একটা মাত্রাতিরিক্ত চাপ, মানে খুব জোরে প্রেসার করলে যে চাপটা হয়, চাপটা ফিল করছি আমি তখন। এবং আমি হচ্ছি যে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছি। এবং সব থেকে বড় কথা, আমি দেখতাম যে তন্দ্রার মধ্যে আমি যদি ধরো কখনো যদি খুব জাগার চেষ্টা করতাম, ওইটা কিন্তু ঘুমের মধ্যে আমার জন্য খুব বাজে হতো। মানে সেটা যখন করতাম তখন কিন্তু টর্চারের মাত্রাটা বেড়ে যেত, মানে টু মাচ বেড়ে যেত। তো সেই দিনও তোমার ওই ওই ধরো আমি যদি 11:45 ঘুমিয়েছি ধরেছি, তাহলে ধরো 12টা থেকে যদি এটা শুরু হয়েছে ধরি, আমার ঠিক কিন্তু ওই 3:30 থেকে 3:45-এর মধ্যে আমার আবার ঘুম ভেঙে গেছে। সেদিনকে কি হয়েছে, তখন কানে হচ্ছে ছোট বাচ্চারা দেখবে ছোট টপ পরে না, মারা পরিয়ে রাখে ছোট দুল, ওইরকম পড়া ছিল। বিশ্বাস করবে না অরিত্রদা, আমার যখন ঘুমটা ভেঙেছে আমি উঠে বসে দেখছি আমার ডান কানের দুলটা আমার কানে নেই। ওই কানের দুলটা আমি দেখছি আমার ডান পায়ের কাছে পড়ে আছে। আমি এখনো জানি না যে আমি কি ঘুমের মধ্যে ওটাকে খুলেছি না হোয়াট হ্যাপেন্ড, কিন্তু ওই যে টাইম স্প্যানটুকুর মধ্যে তুমি বলতে পারো যে আমি আমার মধ্যে থাকি না। তখন হচ্ছে আমি একটা অন্য জোনে বিরাজ করি, মানে আমি যে তখন কানেক্ট করব ইহ জগতের সাথে, কানেকশনটা আমি হারিয়ে ফেলেছি। তখন আমি আবার কানের দুলটা পরলাম, আমার অ্যাজ ইউজুয়াল তোমার মানে শরীরটা ছেড়ে দিয়েছে। আমি এবার তখন তো অন্ধকার, আমি তো তখন দেখতে পাচ্ছি না আমার কন্ডিশনটা কি। আমি ঘুমিয়ে পড়েছি আবার জল টল খেয়ে। পরের দিন স্কুল কামাই, মা আমাকে বলছে, হ্যাঁ তুই রাত্রে পড়তে বসছিস না, স্কুল কামাই করছিস। আমি ঘুম থেকে উঠার পরে তো মা এসব বললো। এবারে বেলার দিকে, তখন না আমাদের তোমার পেছন দিকে, মানে বাড়ির পেছন দিকটায় কলপাড় ছিল এবং চাতালটা আমাদের এত বড় ছিল, অনেক সময় গিয়ে তো আমরা ওখানেই স্নান করতাম, তখন তো ছোট। তো ওখানে গেছি স্নান করব বেলার দিকে। স্নান করতে করতে হঠাৎ আমার চোখ পড়েছে আমার হাতটাতে, মানে আমি হাতের কবজিটাতে দেখছি যে 5টা আঙুল দিয়ে, মানে পুরো হাত মুঠো করে যদি ধরো কারোর হাত ধরা হয় এবং সেটাতে যদি খুব প্রেসার করা হয়, ঠিক যেরম ভাবে আঙুল, মানে 4 আর 1 5টা আঙুলে, মানে একদিকে 4টে আঙুল আর একটা দিকে মানে তোমার আরেকটা আঙুল, মানে তুমি বুঝতে পারছো আমি কিরকম বলছি, কিরকম ভাবে মুঠো করে চাপটা দিতে হবে। ঠিক ওই রকম যে মুঠো করে ধরে চাপ দিলে যেরকম তোমার একটা রক্ত জমাট বেঁধে থাকে, আমার দুটো হাতের কবজিতে ঠিক ওই রকম শেপের, এবং শেপটা কি বলো, তোমার নরমাল মানুষের থেকে তুমি একটু বড় হাতের শেপই পাবে।
হ্যাঁ, আমরা হাত চাপলে ইউজুয়ালি দেখবে 4টে আঙুল যেদিকে পড়বে আর বুড়ো আঙুলটা যেদিকে পড়বে, ওটার যে মানে ওই দুটো ছাপ কিন্তু হুট করে গিয়ে মেশে না, মানে একটু স্লাইড হলেও গ্যাপ থাকে, আর ওইটা মানে অনেকটা বড় আর কি ছাপটা, ওরকম হাতের ছাপ। এবং আমার বিষ ব্যথা জায়গাটাতে, মানে বিষ ব্যথা, মানে আমি ধরতে পারছি না এত ব্যথা। মানে এইটা তুমি দেখতে পেয়েছো সেকেন্ড ডের পরের দিন সকালে? সকালে, হ্যাঁ, মানে দুপুরের দিকটাতে যখন স্নান, সকাল থেকে তো অত গুরুত্ব দিইনি, ছেড়েই দাও, মানে তখন জীবনটা কি ছিল, সকাল হবে খেলতে যাব, দুপুরবেলা যখন স্নানে গেছি আমি তখন, এবং দিনের আলোতে দেখছি তখন। আর এরকম না যে বাথরুমের লাইটে দেখছি দেখে হয়তো আমার কোনো প্রবলেম হচ্ছে, দিনের বেলা, ঠিক আছে, ওই রকম দেখলাম। দেখে কি হয়েছে, তখন আমি ভয় পেয়েছি, তখন আমি ফার্স্টেই মাকে ডেকেছি যে মা তুমি শিগগিরই শোনো। এবার এই যে পুরো সিনটা হচ্ছে, এটাতে কিন্তু বাড়ির কেউ কিন্তু কিছু জানে না, আমি যা বলেছিলাম মাকেই বলেছিলাম। মা এসে তখন হাতটা দেখে তখন মায়ের একটু মানে টনক নড়েছে যে এটা তো সাধারণ স্বপ্ন দেখছে না, তাহলে এটা অস্বাভাবিক কিছুই হচ্ছে। বলার পরে এবার আমি স্নান টান করে এলাম, মা ওই জায়গাটাতে তোমার বললাম আমি একটু শেক করে, তুমি বিশ্বাস করবে না অরিত্রদা, ওই জায়গাটাতে না আমি যে একটা আঙুল টাচ করব, মানে এটা অন্যান্য ব্যথা লাগার থেকে তার থেকেও বেশি, মানে মারাত্মক ব্যথা অরিত্রদা, মারাত্মক। তো সেই দিনকে আমার মনে আছে আমি কোচিং যাইনি, মা আমাকে বললো যে তুই আজকের দিনটা দেখ। এবার আমার না ওই দুদিনে এমন কন্ডিশন যে আমি যে ওয়েট করবো আর একটা দিন বা দুটো দিন, আমি সেটা পারবো না, আর পারছি না করতে সেটা। তাও একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি মাকে কি বলেছি যে মা আজকে রাত্রে পৃথিবী উল্টে যাক, তুমি আমাকে জাগিয়ে রাখবে, তুমি চড় মেরে হোক, তুমি আমার পিঠে একটা কিল মেরে হোক, যেভাবে হোক তুমি আমাকে জাগিয়ে রাখবে, মানে আমাকে ঘুমাতে দেবে না, মানে দেবেই না। এটা হচ্ছে থার্ড ডে। মা বলেছে ঠিক আছে, এবার জাগিয়েটা রাখবে কি করে? এখন তো ফোন আছে, চলো অনেকক্ষণ জেগে থাকলাম, আর তখন তো ফোনের লিমিটেড নেট। আমার মনে আছে তখন ওই 1.5 GB নেট বোধহয় 1 মাসে পেতাম। আমি মাকে বলেছি আজকে দরকারে নেট শেষ হয়ে যাবে, আমরা সিনেমা দেখবো সারা রাত, মোটমাট 3টে 3:30 অব্দি তো দেখবোই, তার আগে তো ঘুমোতে যাবোই না। এইবারে অ্যাজ ইউজুয়াল তোমার 11:30 বা 11:45 আমার চোখ টানছে মানে ঠিক যেরকম ঘুম পায় ওরকম ঘুম পাচ্ছে। আমি কি করেছি, অন্যদিন মানে তার আগে 2 দিন খেয়েছি, আমি তো শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আমি মাকে বলেছি লাইট জ্বালিয়ে বসে থাকবো, বললে লাইট জ্বালিয়ে বসে আমি আর মা ফোনে একটা কি যেন চালিয়ে তোমার দেখছি, কিছু একটা সিনেমাই হবে, চালিয়ে দেখছি দুজনে। এবার আমি না তাকাতে পারছি না, অলরেডি 12টা ক্রস, মানে তার মধ্যে আমার প্রবলেম শুরু হয়েছে বলতে আমি বসে থাকতে পারছি না, আমি এলিয়ে পড়ছি, মানে শরীরটা না, মানে ওই টাইম থেকে কি হতো আমার শরীরটা ছেড়ে দিত। তো এবার মা কি করেছে, মা আমাকে হাতটা ধরে টেনে বসিয়ে রেখেছে যে শুবি না, বস, কি হলো তাকা তুই স্ক্রিনের দিকে। আমি মাকে মানে ঘুমের চোখে যেরকম বলে যে না আমি পারছি না জাগতে, তুমি আমাকে শুইয়ে দাও। এবার মা বলছে না তুই শুবি না, বসে থাক, তুই বসে থাক বলে আমাকে মা এটা করে মোটামুটি 15-20 মিনিট জাগিয়ে রেখেছে। আমিও জেগে রয়েছি আর কি, পারছি না জেগে থাকতে, কিন্তু রয়েছি। একটা মোমেন্টে এরকম হয়েছে মা আমার গালে একটা হালকা চড় মারার মতন, কি হলো ঘুমাচ্ছিস কেন, ওঠ। 15-20 মিনিট জাগার পরে অরিত্রদা আমি আর জেগে থাকতে পারিনি, মানে না, মানে জেগে থাকাটাও তখন আমার কাছে একটা কষ্টের মতো। আমি না যেভাবে বসেছিলাম, মানে কোনো দিক ঠিক না, আমি জাস্ট শুয়ে পড়েছি বিছানায়, মানে যেদিকে শুই সেই দিকে যে গিয়ে শোবো ওরম না, আমি জাস্ট শুয়ে পড়েছি। সেদিনকে তো দেরি হয়েছে, মানে মোটামুটি ধরো শুতে শুতে 12টা 20-25 হয়ে গেছে। সেই দিনকে চোখ বন্ধ করেছে, সাথে সাথে দেখছি যে সেই দিনকে একটা খুব অদ্ভুত হয়েছিল, মানে আমি চোখ বন্ধ করলাম তো অন্যদিন দেখতাম যে চোখটা বন্ধ করে একজন এলো, দুজন এলো, এই যে এটা দেখতাম, সেদিনকে দেখছি চোখ বন্ধ হলো,
সাথে সাথে দেখছি 5 জন দাঁড়িয়ে আছে। মানে ওটা যে কি স্ক্যারি, মানে ঘুমের মধ্যে, মানে একটা টাইমে তন্দ্রার মধ্যে আমার মনে হচ্ছে যে আমি হার্ট ফেল করে গেছি, মানে হার্ট ফেলটা আজকে হবেই আমার, মানে আমি আর সকাল দেখতে পাবো না, মানে ওটা অস্বাভাবিক স্ক্যারি। আমি দেখছি 5 জন দাঁড়িয়েই আছে এবং 5 জন দাঁড়িয়ে আছে এবং সাডেনলি দেখলাম, মানে যদি আমি এইভাবে, হ্যাঁ মানে তুমি ধরো শুলে, শোয়ার পরে তুমি শুয়ে আছো, ওই মানে ওই মুখোমুখি দেখলে তোমার রাইট হ্যান্ড সাইড থেকে ফার্স্ট যিনি আসবেন, ঠিক আমি ওটা দেখছি, একজন খুব মোশনে, মানে হেঁটে এলে যেরকম হয় না, খুব মোশনে আমার কাছে চলে এলো এবং টর্চারটা শুরু হলো। এবং সেই দিনের টর্চারটা ওয়াজ টু মাচ, মানে অন অ্যানাদার লেভেল সেদিনেরটা। এবং আমি সেদিনকে প্রত্যেকটা জিনিস মানে অন্যদিনও ফিল করতাম, সেদিনের ফিলটাই অন্যরকম। মানে সেদিনকে আমার মনে হচ্ছে যে এর থেকে যেন আমার আর চোখ না খোলে, মানে আমি আর পারছি না নিতে। তো তারপরে মানে সেদিনকে টর্চারটা কিরম হয়েছে বলতো, যে একটা রাগ হয় না, যে ধরো তুমি স্কুলে টিচারের পড়া করে যাওনি কোনোদিন, তা তখন টিচার ধরো তোমাকে যেরকম ট্রিট করবে, যে তুই কেন পড়া করে আসিসনি, মানে ধরো তোমাকে মারলো একটা স্কেলের বাড়ি, এটা ঠিক ওরকম। মানে যেহেতু আমি দেরি করে গেছি, তখন ওই টর্চারটা আরো হাভি হয়ে গেছে। 3:30 4:45 আমার ঘুম ভেঙে গেছে। এবার মায়ের সিনটা আমি পরের দিন সকালে উঠে শুনছি। মা দেখছে যে আমি ঘুমিয়ে আছি, ঠিক আছে, মানে মা বলছে আমাকে পরের দিন সকালে, মা দেখছে আমি ঘুমিয়ে আছি, শুধু কিছুক্ষণ পর পর আমার হাত আর পায়ের মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে, আমার বডি মুভমেন্ট কিছু হচ্ছে না। বডি আমার যেরকম বিছানায় একটা মানুষ চিত হয়ে শুলে বডি যেরকম থাকবে সেরকমই, আমি শুধু পা আর হাতের মুভমেন্ট হচ্ছে, আর শুধু মাঝে মধ্যে মাথাটা একবার এদিক আর ওদিক করে আমি ব্যাকাচ্ছি, কিন্তু পুরো সিনটাতে আমার চোখ বন্ধ। তো তোমার মা ওই সময় তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা করেনি? না, মা কি ভেবেছে, এবার মায়ের জাগিয়ে তোলার সিনটা যেদিনকার সেটা তো আরো মারাত্মক, বাট তুমি যেদিনের কথা বলছো মানে 3rd ডেতে, মা ভেবেছে যে মেয়ে হয়তো ঘুমোচ্ছেই, মানে সেদিনকে হয়তো রাত অবধি জেগেছি, হয়তো আমার আর কিছু হয়নি। মা ওটা বোঝেইনি যে আমার কি হচ্ছে এক্স্যাক্টলি। পরের দিন সকালে যখন উঠেছি, মায়ের থেকে যখন এটা শুনেছি, তারপর যখন আমি মাকে আমার ভার্সনটা বলেছি, মা তখন আকাশ থেকে পড়েছে যে এটা কি বলছে। এবং আমি মানে মা ওটা মানে দেখেছিল আর কি, মাই আর কি ফার্স্ট কথা বলতে বলতে নোটিস করে আমার ঠোঁটের যে কর্নার দুটো আছে না, ওই দুটো জায়গাতে, মানে ওই তোমার বাচ্চারা যখন খুব জোরে কামড়ে দেয়, খুব জোরে প্রেসারে কামড়ে দেয়, দেখবে কালশিটে পড়ে যায়, অনেক ক্ষেত্রে দাঁতও বসে যায়। আমার ঠিক ওই ঠোঁটের কর্নার দুটোতে ওরকম কালশিটে, আর ঠোঁটের মানে আমি টানা 2-3 দিন মানে লিকুইড কিছু খাচ্ছিলাম আর কি, ধরো ফেনা ভাত, একটু ঠান্ডা খাবার, ধরো সুজি, ওই টাইপের খাবার খাচ্ছিলাম। আমার মুখের ভেতরে মানে ঠোঁটের ভেতরের যে 4টে দিক আর কি, আমার ভীষণ ব্যথা, আর হালকা হালকা ফুলে গেছে এরকম। আর মানে 2 দিনের মধ্যে আমার চেহারার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন, চোখের নিচে পুরো কালি পড়ে গেছে, আমার শরীরটা পুরো উইক, আমি 3 দিন ধরে স্কুলে যেতে পারছি না, কোচিং যাচ্ছি না, শরীরটা আমার সারাদিন পুরো বিছানা নিয়ে নিয়েছিলাম আমি, মানে আমার এইরকম অবস্থা হয়ে গেছিল। এবারে 4th ডে থেকে কি হয়েছে, 4th ডে থেকে আমার একটা ভয় লাগতে শুরু করে, মানে সেটাকে ইনসিকিউরিটি বলবো, মানে সত্যি যে আমি আশেপাশে কিরকম অস্তিত্ব তুমি ফিল করবে বলো তো, মানে আমি যেটা ফিল করতাম দিনের বেলাটা, মানে এটা হচ্ছে 4th ডে, মানে যেদিন রাত্রি বাড়াবাড়িটা হলো তারপরের দিন সকালবেলার কথা বলছি। সকালে মায়ের সাথে আমার ডিসকাশন হলো, এবার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যখন আমি শুতে আসবো আর কি, ওই টাইম থেকে না আমি একটা ইনসিকিউরিটি ফিল করছি। মানে ফিলটা কিরকম, ধরো তোমাকে কেউ নোটিস করছে এবং তুমি জানো যে তুমি যদি একটা কোনো ভুল করো তোমাকে সে পানিশ করবে, আর সে পানিশমেন্টটা মানে খুব বড়সড় মাপের আর কি পানিশমেন্ট, মানে এরকম না যে তোমাকে বকে ছেড়ে দেবে, এরকম পানিশমেন্ট। এবং সেটা আমার চারিদিকে ফিল হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে ধরো দরজার পেছন থেকে কেউ ডাকছে, মানে ডাকছে না, মানে কি বলতো, মানে আমার মনে হতো যে আমি এটা করছি তো, মানে
এটা কি হয় যে ধরো আমি এখন ধরো মা আমাকে বললো যে ভিজে গামছাটা বিছানায় রাখবি না, আমার ইনস্টিংক্ট কাজ করছে যে ভিজে গামছাটা আমি বিছানায় রেখেছি, মা আমাকে ডাক দিচ্ছে যে কেন করেছিস ওটা, ব্যাপারটা এরকম। এবার সেটা আমার ফার্স্ট 3 দিন কোনো ভয় লাগেনি, রাত্রিবেলায় প্রবলেম হয়েছে। 4th ডে থেকে কি হয়েছে, আমার দিনের বেলা থেকে ইনসিকিউরিটি কাজ করছে, আমার খালি মনে হচ্ছে ওই দরজার পেছন থেকে আমাকে কেউ দেখছে। এবং যখন আমি কিরম হয়ে গেছিলাম বলতো, মানে হঠাৎ আমি এদিকে তাকাচ্ছি যে এই কেউ কি দাঁড়িয়ে আছে, কেউ নেই। কিন্তু 4th ডে দুপুর বেলাতে আমি ঘুমোচ্ছি, যেহেতু রাত্রের প্রবলেমটা হতো, আমার মানে একটা রেস্টের তো দরকার শরীরে, ঘুমোচ্ছি। আমার এখনো মনে আছে আমি ঘুমোতে সাডেনলি মানে জাস্ট মনে হলো যে একটা খুব ভারী জিনিস এসে মানে আমার বুকের ওপর পড়লো আর কি। এবার সেটা হতে পারে যে সেটা অনেক সময় ঘুমের মধ্যে আমরা ফিল করি। আমি ফাট করে উঠেছি, মা আমার পাশে শুয়েছিল। উঠে আমি মানে একটা ওই অ্যাস্থমা হলে যেরকম হয় একটা শ্বাসকষ্ট, ওরকম শ্বাসকষ্ট ছাড়া আমি মাকে বলছি যে আমাকে মেরে ফেলবে, আমি আর বেঁচে থাকতে পারবো না। তখন কটা বাজবে, বিকেল তোমার 4:30 5টা, গরমকাল, তখনও দিনের আলো। মা আমাকে বলছে তোকে কে কি করবে, আমি না আর বাঁচবো না, আমাকে মেরে ফেলবে বলে আমি বুকটা ধরে শুয়ে আছি। মা তারপর আমাকে উঠিয়ে জল ফল খাইয়ে মা আমাকে বলছে তুই শান্ত হয়ে বস। এবারে 4th ডে রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল 11:30 থেকে 11:45 আমার সেম জিনিসটা হয়েছে। হওয়ার পরে সেই দিন রাত্রে কি হয়েছে, সেই দিন রাত্রে আমাকে মা জাগাবে, মানে মা আমাকে বলেছে যে আজকে যদি তুই ঘুমিয়েও যাস আমি তোকে ডেকে জোর করে তুলবো, ঠিক আছে, এরকম। আর মা ভেবেছে যে ধরো, তখনও মা আমাকে বলছে যে যদি তোর স্বপ্ন হয়ে থাকে তোকে ডাকলে তো তুই দেরি করে হলেও তো উঠে যাবি। আমি মাকে বলছি মা প্রথম দিনেরটা আমি স্বপ্ন বলতে পারি, এটা কিন্তু স্বপ্নের জায়গাতে নেই বলে। যাই হোক, এবার রাত্রিবেলা 11:30 12টাতে আমার আবার তোমার চোখ টানছে, ঘুমোতে হবে। আমি সেই দিনকে তো মাকে বললাম যে মা আমি শুয়ে পড়লাম, বলে আমি শুয়ে পড়েছি। মা ফার্স্টে অ্যাজ ইউজুয়াল ওরকম দেখছে যে ধরো পায়ের মুভমেন্ট দেখছে, হাতের মুভমেন্ট দেখছে, মাথাটার হালকা এদিক ওদিক হচ্ছে দেখছে। মা কি করেছে, ওটার 15-20 মিনিট বাদে, এবার আমার কিন্তু যেটা ঘুমের মধ্যে হয় সেটা হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার মা আর কি পরের দিন বলছে, মানে পরের দিন শুনে তখন আমার আরো আর কি ভয় লাগছে, আর এখন বললে তো আরো ভয় লাগে। আমি মা আমাকে ডেকেছে ওই 15-20 মিনিট বাদে যে মাম্মা ওঠো, কি হলো ওঠো, এরকম করেছে বোধহয়। মা নাকি দেখছে অরিত্রদা, ওটা মানে কি মা লাইট জ্বালানো ঘরে, মা দেখছে যে আমার পাটা স্টিফ পুরো। হ্যাঁ, পাটা স্টিফ কিরকম ভাবে রাখা, তুমি বিছানায় চিত হয়ে শুলে শোয়ার পরে দুটো পাকে তুললে তুমি ঠিক যেভাবে পাটা রাখবে ওইভাবে পা দুটো রাখা, এবং পা দুটো না লাইক বিছানার সাথে আমার লেগে আছে। আর হাত দুটো হচ্ছে দুটো হাত তুমি মাথার পাশে তুলে শুলে যেরকম হবে ওইরকম দুটো হাত রাখা, এবং ওই দুটো সেম আমার হাত দুটো মুঠো করা ওইভাবে রাখা। আমার শরীরটা একটা শক্ত হয়ে গেছে। এবং মা যখন ডাকছে, যখন অনেকবার ডেকেছে, মা তখন দেখছে জাস্ট কোমরটা আমার বিছানা থেকে উঠে যাচ্ছে। এবং এটা মানে এটা একদম জেনুইনলি মা দেখেছে সেদিন রাতে। মানে তোমার পুরো বডি স্টিভ, তোমার হাত মুঠো অবস্থায় মাথার পেছনে, তোমার পা মাথার সাইডে, বুঝলে, ডান দিকে আর বাঁ দিকে মাথার সাইডে করে তোলা, আর তোমার কোমর বিছানার থেকে উপরে উঠে গেছে। হ্যাঁ, উপরে উঠছে ক্রমশ, মা ওটা দেখছে। এবং উঠে বেশ খানিকটা ধরো, এবার আমি তো মাপ বলতে পারবো না, মোটামুটি ধরো তুমি একটা হাত বিছানা থেকে যদি তোমার বেশ খানিকটা শূন্যে ভাসাও, বেশ খানিকটা, তাহলে ঠিক বিছানায় পা আর হাত লেগে থাকা অবস্থায় তোমার দেহ যতটা শূন্যে ভাসবে, ঠিক কোমরটা ঠিক ততটাই। জিমন্যাস্টিকের ভাষায় আমরা যেটাকে আর্চ বলি, আর্চের মতন বলতে পারো। হ্যাঁ, গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে। হ্যাঁ, আর্চ পুরো আর্চ না, বাট সেমি আর্চ তো তুমি বলতেই পারো। না ঠিক ওরকম ভাবে দেখছে। এবং যেহেতু মা আমাকে অতক্ষণ ধরে ডেকেছে না, মা বলছে, এবং
আমি সেদিনকে রাত্রে আমার মনে হচ্ছে একটা পিরিয়ড মানে একটা মোমেন্টের জন্য মানে মোটামুটি 1-2 মিনিটের জন্য জিনিসটা থেমেছিল, এবং থেমে আমি দেখছি তখন যিনি ছিলেন আমার সঙ্গে, মানে আমার সঙ্গেই বলবো যিনি ছিলেন, তিনি কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গেছিলেন, জানো তো, ফর আ মোমেন্ট তো স্টপ হয়ে গেছিল। এবং মা দেখছে যখন ওই বডিটা আমার ওরকম, এবং সেটা মা দেখছে যে খানিকক্ষণ ওরকম ভাবে স্টে করেছে, তখন না মানে, আর আমার মায়ের কি বলতো প্রচন্ড সাহস, মানে প্রচন্ড মানে তুমি যদি মাকে বলো যে আপনাকে একটা বাংলো বাড়িতে যেখানে ভূত আছে ওখানে আপনাকে একা মানে 2-3 দিন কাটাতে হয়, মা কাটিয়ে দেবে। মায়ের ভয় হচ্ছে মানুষে, মায়ের এই সবে না মায়ের কোনো মানে মা বিশ্বাস করে, বাট মায়ের ভয় নেই। মা কি করেছে বলো তো, মা আর কোনো কথা বলেনি। মা ওটা দেখে কি করেছে, তোমার আমাদের তখন ঘরে বাড়িতে মানে আগেকার দিনে বাড়ি বানালে না দেখবে বাড়িতে তাক বানানো হতো না, ওই তাকে আমাদের ওই মানে আমাদের ঘরে তাকের ওপরে একদম মা আসন পেতেছিল ঠাকুরের, বেশ কয়েকটা ঠাকুর ছিল, গঙ্গার জল ছিল। মা বুদ্ধি করে কি করেছে, মা গঙ্গার জল নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিয়েছে, গায়ে ছিটিয়ে তারপর বিছানায় এসে আমার মুখে ছিটিয়েছে। ছিটিয়ে না আমি তখন গোঙাচ্ছি, তখন কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না, নাথিং, আমি জাস্ট ঘুমের মধ্যে ওই তন্দ্রা ব্যাপারটা আছে, আমি গোঙাচ্ছি। মা কি করেছে, তখন মা সাই বাবার পুজো করতেন। আমাদের সোদপুরে একটা খুব বড় আর কি সাই বাবার মন্দির আছে, ওখান থেকে মা ওই সাই বাবার ওই ধূপ জ্বালায় না, ধূপের যে ছাইটা ওটা নিয়ে এসেছে। সেই সাই বাবার যে ছাইটা ওটা হচ্ছে আমার মাথায় পরিয়ে দিয়েছে। আমার শরীরটা হালকা হলো, আমি আলগা করে চোখটা খুললাম, তখন দেখছি ঘড়িতে তোমার বাজে 1:30, মানে সেদিনকে আর বেশিক্ষণ হয়নি, 1:30-1:45 মধ্যে, যেহেতু মা ওটা করেছে না তো আরো ব্যাপারটা এক্সটেন্ড করতো আর কি। উঠে গেছি, এবার মা ওঠার পরে কিন্তু সেদিনকে কি হলো দেখো অরিত্রদা, সেদিনকে আমার যে ঘুমটা যে ভাঙলো এবং ওটা যে এত তাড়াতাড়ি যে ছেড়ে গেল আমাকে, আমার কিন্তু সেই দিন রাত্রে কিন্তু যে ঘুমোতে যে একটা মানে হবে যে আবার ঘুমোলে যে হবে, সেটা কিন্তু হয়নি। শরীরটা কিন্তু আমার একটা হালকা একটা ফিল হচ্ছে সেদিনকে। তো মা আমাকে বললো যে তুই জল ঠল খা, খেয়ে ঘুমিয়ে পড়। মা কি করেছে, ওই সাই বাবার যে ছাইটা কাগজের ওটা আমার বালিশের পাশে রেখে দিয়েছে, রেখে বলছে এবার তুই ঘুমা, কিছু হবে না বলে আমি ঘুমিয়েছি। বিশ্বাস করবে না, আর কিন্তু সেদিন রাত্রে কিছু হয়নি। আর পরের দিন সকালে উঠেছি, উঠে তোমার মা আমাকে বললো যে এটা আর ফেলে রাখা যায় না, এবার এটা এক্সট্রিম হয়ে গেছে। মা কি করলো, আমাদের কামারহাটির পরে হচ্ছে প্রবর্তকের ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটাতে গেছি। এবার ওই মসজিদটা না অত বড় না মসজিদটা, বুঝলে, মেন মসজিদটা হচ্ছে কামারহাটি। তো ওই মসজিদটাতে গিয়ে আমরা জাস্ট ভেতরে পীর ছিলেন মনে হয়। ওই মসজিদটায় কি হয়েছে বলতো, ওই মসজিদটা না আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, এমনিও তো মসজিদের তোমার ওরম ভেতরে ঢুকতে দেয় না, বাট ওই যিনি পীর মানে উনি যে বাইরে বেরোবেন, উনি ওই মৌলবী না বাইরে বেরোয়নি, মানে উনি ভেতরে গেটের মানে মসজিদে ঢোকার যে গেটটা ওটার ভেতরে উনি মাকে ডেকে কথা বলেছিলেন, আমি যে ঢুকবো আমাকে ঢুকতে দেয়নি। সেটা ওদের একটা কোনো মানে নিয়ম হতে পারে, বা হয়তো আমার সাথে একটা নেগেটিভিটি বিরাজ করছে দেখো, হয়তো আমাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না, কিছু একটা রিজন তো হবে। এবার মাকে কি করেছে, মাকে বলেছে ওই মসজিদের সামনেই না জল ফল ওই গোলাপ জল টল বিক্রি হয়, মাকে বলেছে ওখান থেকে আপনি একটা জল পোড়া কিনে আনুন, মানে জল কিনে আনুন, আর হচ্ছে ও হচ্ছে মসজিদের ওই যে ছাইটা হয় ধূপ জ্বালানো ছাইটা দিয়েছিল, একটা বোতল জল আর একটা গোলাপ জলের শিশি, এই 3টে জিনিস মাকে দিয়েছে। দিয়ে মাকে বলেছে আজকেও স্নান করে উঠবে, উঠে ও পূব দিকে মুখ করে এই জলটা একবার খাবে, আর খাওয়ার পরে সাথে সাথে ওর গায়ে গোলাপ জলটা ছিটিয়ে দিতে হবে, আর ওর কপালে এই যে মানে যে ছাইটা একটা টিপের মতো করে হালকা দিয়ে দিতে হবে, ওর ভয়টা কেটে যাবে। মা ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, তো ও না কিন্তু ভয় পায়নি, ওর কিন্তু বলছে আমি বুঝতে পারছি ওটা ঠিক হয়ে যাবে বলে আমি চলে এসেছি মায়ের সাথে বাড়িতে। এবার ওটা
স্নান টান করলাম, ওরকম পূব দিকে দাঁড়িয়ে যেরকম তোমার 3 চিপি জল খেতে বলেছিল, আর 3বার গোলাপ জল ছেটাতে বলেছিল, আর ওই ছাইটা একবার মাথায় স্পর্শ করতে বলেছিল। ওটা করলাম, করে ঠোরে ওটা ওটা করেই খাওয়া দাওয়া করতে বলেছিল। এরকম না যে খাওয়া দাওয়ার পর আগেই পরেই করতে হবে বা আঁশ খেতে পারবে না, ওরকম কোনো নিয়ম ছিল না। বলছিল খাওয়া দাওয়ার আগেই করবে, কোনো অসুবিধা নেই, সেরকম হলে পরেও করতে পারে। তো খেয়ে দে তারপরে আমি শুয়েছি। এবার ওটা করার পরে আমার যে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে, যে ইনসিকিউরিটি সবসময় যে কেউ একটা নোটিস করছে আমাকে, ওইসব ভয়গুলো সেদিনকে আর লাগেনি। আমি দুপুরবেলাতেও সুন্দর ঘুমিয়েছি। এবার ওগুলো তো উনি তো আর বলেনি যেগুলো বিছানায় নিয়ে শোবে, ইনফ্যাক্ট কেউ বলেও না। উনি বলছে যে এটা একটা ঘরে শুদ্ধ জায়গাতে আপনি রেখে দেবেন, আর এটা তোমার টানা 1 সপ্তাহ করতে বলেছিল, বুঝলে। এবার সেই দিন রাত্রিবেলাতে তো উনি মানে এইসব দেওয়ার আগে তোমাকে জানায়নি বা তোমার মাকে বলেনি যে জিনিসটা কি ছিল? যেটা জিনিসটা জানতে পেরেছি সেটা মসজিদ থেকেই জানতে পেরেছি, কিন্তু ওখান থেকে না, বুঝতে তো। এবং আমি যে মসজিদটার কথা বলছি ওটাতে কি হয় বলতো, ওটা না মানে আমাদের ওই চত্বরে সব থেকে বড় মসজিদ হচ্ছে কামারহাটিরটাই। আর তখনও না কামারহাটির ওই মসজিদটা আমরা ওভাবে চিনতামই না যে ওখানে যাব, ঠিক আছে। আমরা গেছি হচ্ছে প্রবর্তকেরটাই, ওটা রাস্তার ওপরে, আমরা ভেবেছি ওখানে যাব। উনি একটু ইনফ্যাক্ট কি হয়েছে বলতো, উনি কিন্তু আমাকে ঝেড়েও দেয়নি। ইউজুয়ালি তুমি যে কোনো মসজিদে যাও, যে কোনো মৌলবীর কাছে যাও, তুমি প্রবলেম নিয়ে যাও বা প্রবলেম ছাড়া যাও, তোমাকে কিন্তু একটু ঝেড়ে দেবে উনি। উনি কিন্তু ওসব কিছু করেনি, ওগুলো জাস্ট দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। এবার ওটা 7 দিন করতে বলেছিল। এবার সারাদিন কিন্তু আমার কিচ্ছু হয়নি। এবার সারাদিন বাদে গিয়ে যখন রাতটা হয়েছে আমার কিন্তু ঘুম পাচ্ছে। আমি মাকে বলেছি যে মা আমি ঘুমোলাম। মানে সেদিনকে কি হয়েছে বলতো, সেদিনকে আমি খুব বিরক্ত, খুব রেগে, আমি একটা মোমেন্টে আমি মাকে রেগেই বলেছি যে তুমি আমাকে যেখানে নিয়ে গেছো কোনো কাজের কাজ হয়নি, আমার কিন্তু আবার ঘুম পাচ্ছে। হ্যাঁ, মা আমাকে বলছে যে তাহলে এখন কি করবি? আমি কি আর করবো, ঘুমাতে হবে, আমাকে টর্চারটা নিতে হবে। আমি খুব রিয়াক্ট করেছি সেদিনকে, আমি খুব ভীষণ রেগে গেছি অরিত্রতা। রেগে কেন যাবো না, ওটা না অসম্ভব একটা কষ্ট, অসম্ভব কেয়ারই তো প্রত্যেকটা দিন যদি একটা মানুষের সাথে একই রকম জিনিস ঘটতে থাকে উইদাউট কনসেন্ট, রিয়াক্ট বা রাগ যে কোনো কিছুই স্বাভাবিক। হ্যাঁ, এবং কি হচ্ছে বলতো, যখন ঘটনাটা ঘটছে আমি তখন তো আমার রিয়াকশন তখন যে আমি আমার যে অ্যাগ্রেশনটা যে বার করবো যে তুমি কেন করছো আমার সাথে এটা, যে 1 to 1 যেটা, সেটা তো আমি করতে পারছি না। এবারে আমি ঘুমিয়ে পড়েছি। সেই দিনকে কি হয়েছে, সেই দিনকে রাত্রিবেলাতে মা আমাকে ডাকার চেষ্টা করেছে। সেদিনকে তুমি জিনিসটা ভাবো শুধু, যখন শুরু হয়েছে মা তাড়াহুড়ো করে কি করেছে, গঙ্গার জলটা না দিয়ে ওইখানে যে গোলাপ জলটা ছিল ওই গোলাপ জলটা দিয়েছে আর কি। যখন ওই গোলাপ জলটা মা বলছে পরে, যখন গোলাপ জলটা মা দিচ্ছে, মা দেখছে আমার কোমরটা একবার বিছানা থেকে ওপরে উঠছে আর শটান জোরে বিছানাতে পড়ছে। কি বলছে? হ্যাঁ, ওটা হচ্ছে, কিন্তু হ্যাঁ আমার পা আর হাতে এরকম না যে পুরো বডি উঠে যাচ্ছে, একদমই না। আমি জাস্ট কোমরটা বিছানা থেকে যখন মা গোলাপ জলটা ছেটাচ্ছে, আর ওই মোমেন্টটা ঘুমের মধ্যে যে এক্স্যাক্টলি আমি কি দেখছি বলবো না, আমি কি ফিল করছি বলবো। যত মা বলছে যে আমি দেখছি যে ক্রমশ স্পিডটা বাড়ছে, এবং আমি জাস্ট হাত দুটোকে শক্ত করা। আমার মা বলছে যে মা একটা টাইমে ওই মোমেন্টে যখন কোমরটা ওরকম উঠছে আর নামছে, মা আমাকে এসে জড়িয়ে তুলতে গেছে। মা বলছে আমি তোর একটা হাত যে বিছানা থেকে যে তুলবো, তোর হাতটা মনে হচ্ছে যে বিছানা থেকে টেনে চেপে আটকে রেখে দিয়েছে, ওটা পসিবল হচ্ছে না। মা দেখছে যে এ তো ওই গোলাপ জলে তো কিছুই হচ্ছে না। মা কি করেছে, সেম আগের দিনের মতন গঙ্গার জল দিয়েছে। গঙ্গার জল দিয়ে ওই ছাইটাকে মাথায় দিতেই শরীরটা আলগা হয়ে গেছে। আমি উঠে আবার জল ঢাল খেয়েছি। আমি রাত্রে সেদিনকে মাকে বলেছি যে তুমি কালকে যদি কিছু না করেছো, আমি কিন্তু বলে দিলাম যে আমি একটা হয় না, আমি মাকে বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাবো আর কি।
মানে এইরকম ব্যাপারটা, মানে আমার তখন কি মনে হচ্ছে এটা কি ঘরের প্রবলেম হচ্ছে। আমাদের যে নিজস্ব বাড়ি, মানে আমি রাইট নাও কিন্তু রেন্টে থাকি, এটা আমি আগে বলে রাখি, কারণ এই যে প্রবলেমটা আমার কিন্তু বহু বছর বাদে ফিরেও এসেছিল, সেটা বলতে গেলেও কিন্তু অনেকক্ষণ সময়। তো আমরা কিন্তু তখন নিজস্ব বাড়িতে থাকতাম। আর আমার যিনি ঠাকুরদা, মানে আমাদের বাড়িতে জেনারেশন ওয়াইজ অ্যাস্ট্রোলজি চলতো, ঠিক আছে, এবং একমাত্র আমার বাবাদের জেনারেশন থেকে ওটা পারসিউ করেনি কেউ, কিন্তু ঠাকুরদার জেনারেশন অব্দি কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি চলতো। এবং আমি এই জন্যই বলছি যে বাড়ির প্রবলেম নয়, আমাদের বাড়িটা ঠাকুরদা কিন্তু পুরো বেঁধে দিয়ে গেছিলেন, পুরো বন্ধন করা ছিল। এবং ঠাকুরদা হচ্ছে ভীষণ, আমার বাড়িতে দুর্গাপুজো হতো, দুর্গাপুজো কালী পুজো দুটোই হতো, ঠাকুরদাই করতেন। হ্যাঁ, এবং আমাদের যে ঘরটা ছিল বা ধরো আমাদের যে বাড়ির যে পুরো বাস্তু, আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, পুরো ওকে বাড়ি একদম। আমাদের পরবর্তীকালে প্রমোটিং হবে তার দরুন আর কি আমাদের বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু ওই বাড়িতে কিন্তু কোনো প্রবলেম ছিল না, কারণ ওই বাড়িতে আমাদের জন্ম, আমাদের বাবাদের জন্ম ওখানে, কোনো প্রবলেমই ছিল না। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, তোমাকে যেটা আমি শুরুতেই বললাম যে বাবা মারা গেছে, তারপরে দাদার ওপর যে এফেক্টটা করেছিল, আমি কিন্তু কিছু বুঝতে, মানে এরকমও না যে দাদা ভয় পেয়েছিল, ওই সব কিন্তু আমাদের বাড়িতে কেউ ফিলই করেনি যে আমাদের বাড়ির লোকেরা কেউ ভয় পাচ্ছে বা কিছু, কিচ্ছু, নাথিং। এবং আমার বাবা, আমার বলতে নেই টাচুট, আমার বাবা সেরম কোনো দোষ পায়নি। এবার দেখো, দোষ গুণ মিলিয়ে মানুষ একটু একটু তো দোষ পাবে, সেটাও মানে যেদিনকে বাবার 11 দিনের কাজ হয় আর কি, সেই দিনকে ওই দোষ কিন্তু একদম আমার কাকাই নিয়ম নিষ্ঠা করে ওই দোষ কাটিয়ে দেওয়া হয়েছে। পরে যখন বাৎসরিক হয় তখন যখন আবার কাজ করতে হয়, আমাদের কিন্তু এই সব দিকে আমাদের বাড়িতে সবসময় মানে ভীষণ ওয়েল মেনটেন্ড এইগুলো, এরকম না যে বাড়িতে অন্য কিছুর এফেক্ট করছে, একদমই নেই। এটা হচ্ছে টোটালি আনওয়ান্টেড একটা কিছু ঘটছে আর কি আমার সাথে। তো এবারে আমি পরের দিনকে সকালে উঠে আমি মাকে বলেছি যে মানে তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো, আমার পক্ষে এটার টলারেট করা পসিবল হচ্ছে না, ডেলি হয়ে যাচ্ছে। এবার আমি মাকে বলছি কি, কালকে তুমি ওই জলটা ছেটাতেই যেখানে আমার কিছু হয়নি, পরে তোমার গঙ্গা জল লেগেছে, তার মানে এটা দিন 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 আরো হাভি হবে। আর তুমি বিশ্বাস করবে না অরিত্রদা, আমার চেহারাটা পুরো ভেঙে গেছে, আমি যে কিছু খাবো আমি খেতে পাচ্ছি না। আর আমার শরীরে, এইটা বলিনি, এটা বলাই হয়নি, আমার শরীরে না একটা আনওয়ান্টেড ব্যথা, মানে তুমি বুঝতে পারছো তো আমি কি মিন করছি, মানে আমি যে বসবো, আমি বসলে একটা ব্যথা ফিল করতে পারছি, এবং সেই ব্যথাটা কিন্তু যে একটা ক্যাজুয়ালি ব্যথা লেগেছে ব্যথা নয়, সেই ব্যথাটা এমনি মানে ক্যাজুয়ালি একটা ব্যথা লাগলে যে ব্যথাটা হয় তার থেকে কিন্তু দ্বিগুণ, মানে যেই ব্যথাটা ধরো হওয়ার কথা না সেই ব্যথাটা, মানে আমার মনে আছে 5th ডে থেকে দুপুর বেলাতে আমার টেম্পারেচার ফ্লাকচুয়েট করতে শুরু করেছে, এবং ওই টেম্পারেচারটা যখন বেড়েছে আমি তখন ওই জ্বরের মধ্যে নাকি, ওটা মা বলেছে, আমি নাকি বলছি যে আমাকে কেউ ছুরি নিয়ে মারতে আসছে, মাকে বলছি ছুরি নিয়ে মারতে আসছে, কিন্তু তুমি আমাকে ধরে রাখো, আমি কিন্তু এবার মরে যাবো, আমি কিন্তু আর বাঁচবো না, ওরা মেরে দেবে আমাকে। তখন মা আর কি জলপট্টি দিয়ে আমাকে মানে কোনো রকম একটা সামলেছে। তো সেদিনকে মা কি করেছে, আমার যে ছোট মাসির একটা কিন্তু প্রবলেম, তার রেন্টেড ফ্ল্যাটে হয়েছিল, বাট আমার মতন না, ওর একটু অন্যরকম। তো ও ছোট মাসি একজন অ্যাস্ট্রোলজারকে দেখাতেন, তিনি বসেন হচ্ছে বেহালাতে, ঠিক আছে, এখন বসে কিনা বলতে পারবো না, উনি বেহালাতে বসেন। তো মা সেই দিনকে ছোট মিমিকে জানিয়েছে যে এরকম, মানে আমার বাড়ির ডাক নাম তিতলি, যে তিতলি না এরকম কয়েকদিন যাবত হচ্ছে, ওর কিন্তু এটা কিন্তু ঘুমের মধ্যে ক্যাজুয়াল স্বপ্ন নয়, ওর কিন্তু জিনিসটা বলতে পারিস শুধু চোখটাই বন্ধ থাকে, কিন্তু ঘটনাটাকে তুই বাস্তবই বলতে পারিস, ওর সাথে কিন্তু এরকম দিনের পর দিন হচ্ছে। তখন মিমি বললো যে তুই একটা কাজ কর, তুই দেরি করিস না, তুই তিতলিকে নিয়ে কালকেই চলে আয়। এটা হচ্ছে যেদিনকে আমার টেম্পারেচার ফ্লাকচুয়েট করছে 5th ডের ঘটনা আমি তোমাকে বলছি। 5th ডে সন্ধ্যাবেলাতে মায়ের সাথে মিমির এই ডিসকাশনটা হচ্ছে। তখনও তোমার বাড়ির অন্য কেউ এই ব্যাপারটা জানে না? না, কেউ জানে না। কেন আমি তোমাকে বলি, আমরা এক ফ্যামিলিতেই
থাকতাম, মানে এমনি কোনো, এটা কি বলতো, এটা যখন ধরো কেউ, ইনফ্যাক্ট এটা একমাত্র এখনো অবধি জানে বলতে আমি জানি, আমার মা জানে, আমার দাদা জানে, আমার ধরো কিছু বন্ধু বান্ধব জানে, আর আমার মাসি জানে। এর বাইরে, কারণ আমি কেন আমরা বলিনি তখন না, তুমি এটা ভীষণ নর্মাল, যে কোনো কারণেই হোক, হয়তো পরিবারের অনেকে না জানাটাই বেটার। আমি এটা এই কারণেই জিজ্ঞেস করলাম যে তোমার সিনারিওস দেখে বাড়ির কেউ কিছু বুঝতে পারেনি তখনও, তাই তো? বুঝতে পেরেছি, সেটা আমি বলছি কখন গিয়ে বুঝতে পেরেছি। এবং আমাকে তখন আমার কাকিমা প্রশ্নও করেছে যে হ্যাঁ রে বাবা তোর কি হয়েছে রে, তোর পায়ে এটা, হ্যাঁ জিজ্ঞেস করেছে। ওইটা মানে পায়ের মানে আমার পরে যখন ওই শরীরে মানে মার্কস গুলো যখন বাড়ছে তখন আর কি, বাড়িতে তো স্বাভাবিক, তখন তো প্রশ্ন করবে যে কি হোয়াট হ্যাপেন। তো এবার 5th ডেতে তো মা সন্ধ্যাবেলা এরকম বলেছে যে তুই তিতলিকে নিয়ে as soon as possible পারলে কালকে চলে আয় এখানে, এসে আগে ওকে দেখা। পরের দিনকে সকালবেলায় হয়েছে না, 5th ডে রাতটা তো বললাম, রাত্রিবেলাতে শুয়েছি, শুয়ে আমি মাকে, মানে এতটা রাগ আমার, আমি মাকে শোয়ার আগে বলেছি তোমার কাছে কোনো জলই দিতে হবে না, যা হবে হতে দেবে, কালকে তো যাচ্ছি অ্যাস্ট্রোলজারের কাছে, তাহলে এতদিন যখন আমি টলারেট করেছি আজকেও করে নেবো, কারণ তুমি যখন জল দেবে এই করবে ওই করবে তখন ওই টর্চারটা আমি আরোই নিতে পারি না। এইটা তো বলে তো আমি শুয়ে তো পড়েছি, ঘুমিয়ে তো গেছি, আমি বুঝতে পারিনি যে এত মারাত্মক হয়ে যাবে, মানে মারাত্মক হয়ে যায় বলতে, মা তো লাইট ফাইট অফ করে শুয়ে পড়েছে, আমার ঠিক মনে হচ্ছে যে আমার ঠিক মানে একটা ফিগার আমার কাছে এসে, মানে ফিল করছি আমি যে আমার দুটো হাত ধরেছে, একটা ফিগার আমার পায়ের কাছে এসে আমার পা ধরেছে, ধরে আর এবং সেটা খুব জোরে, খুব জোরে, এবং আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে, এবং সেটাই 5টা ফিগার 5বার পর পর করলে যেভাবে হবে ঠিক সেইভাবেই হয়েছে। শুধু 5বারে কি হয়েছে, একজন আমার পা ধরছে, একজন আমি কিন্তু ট্রাস্ট মি অরিত্ররা, আমি এটা দেখছি বাট আমি কিছু করতে পারছি না। আর তুমি সেই 5টাই সেই বিশাল বড় আকৃতির স্ট্রাকচার দেখছো, বড় আকৃতির, এবং যখন তুমি ঘুমের মধ্যে যখন ওটা আমার দেখছি, দেখো শারীরিক কষ্ট তো অবশ্যই ডেফিনেটলি, তো মানসিক যে চাপটা, মানে তোমার যে ভয়টা, মানে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার ভয়ও হচ্ছে, তোমার একটা শারীরিক কষ্টও হচ্ছে, মানে দুটো একসাথে হলে মানে মানে একটাতে আমি তো মানে যে কেউ হার্ট ফেল করে যাবে যে মানে কি হচ্ছে এটা আমার সাথে। ঠিক 3:30 পৌনে 4টাতে আমার ঘুম ভেঙেছে। আমি সেদিন, অন্যদিন কি হয় যে আমি বিছানায় উঠে বসি, সেদিনকে আমার শরীরে আর কিছু নেই যে আমি বিছানায় উঠে বসবো। পরের দিন সকালে চাতালে গেছি স্নান করতে, শ্যাম্পু করব। এবার আমার বাড়িতে তোমার ওই 3/4 প্যান্ট পরা অভ্যেস। আমি এতটা এলাবোরেট করে বলছি বিকজ যাতে শ্রোতাদের বুঝতে সুবিধে হয়। আমার কাকিমা তখন বাইরে এসছে, কিছু একটা বাটি ফাটি ধুতে হবে, হঠাৎ আমাকে আমি দেখিনি বুঝলে, মানে ওইটা সেদিনকে আমার চোখে পড়েনি, আমি তো শ্যাম্পু করছি, হঠাৎ আমার কাকিমা বলছে হ্যাঁ রে কি রে মা, তোর পায়ের যে কাপ মাসেলটা আছে না ওইখানে হচ্ছে আমার ওরকম মুঠো করে চাপ দিলে ঠিক যেরকম তোমার প্রেসার পড়লে যেরকম কালশিটে পড়বে ওরকম কালশিটে। আমার কাকিমা বলছে কি রে তোর এই পায়ে কি হয়েছে, তখন আর একটা পা কিন্তু আমি দেখিনি, আমি তো দেখে বুঝে গেছি কি হয়েছে। বললাম যে কি জানি, ওই স্কুলে যাই মোজা টোজা পরি, আমার মনে হয় ওসব থেকেই রক্ত ফক্ত জমেছে, এইসব বলে আমি কাটিয়ে দিয়েছি। বলে তো কাকিমা ঘরে গেছে, আমি সাথে সাথে আমার পাটা দেখছি যে পা পায়ে দেখি না, ঠিক তাই অরিত্রদা, বা পায়েও সেম ওরকম কাপ মাসেল বরাবর ওরকম বড় সড়ো মাপের একটা মানে ছাপ আর কি, আর বিষ ব্যথা, মানে 2 মাস ব্যথা। আমি স্নান টান করে ঘরে গেছি, ঘরে গিয়ে সেদিনকে মা কি কোথাও বেরিয়েছিল বলতে মা বোধহয় পাড়ার দোকান ফোকানে গেছে। আমি ঘরে এসে না, বিশ্বাস করবেন, আমি দুটো পা মুড়ে সিঁটিয়ে বসে আছি, আমার এত ভয় লাগছে। আমি যে নড়বো একটা জায়গা থেকে, ওটা নড়তে পারছি না, মানে আমি কমিউনিকেট করতে পারছি না কারোর সাথে, মানে অদ্ভুত একটা ভয় লাগছে আমার।
কিরম ভয় বলো তো, যে আমার ঘরে কেউ নেই, নো বাডি, দিনের বেলা কটা বাজে, 12:30 1টা বাজবে, গরমকাল, জানলা দরজা খোলা, রোদ ঝলমল করছে। আমার খালি মনে হচ্ছে যে আমাকে গোল করে তোমাকে যদি অনেকজন যদি ঘিরে রাখলে ঠিক তোমার যেমন একটা ফিল হবে যে তুমি মাঝখানে, আমি ঠিক ওইরকম একটা ফিল করছি। স্নানটা করে এসে আমি ঠিক ওইরকম সিঁটিয়ে বসে আছি। মা এসছে, আমি সাথে সাথে মাকে বলছি যে মা তুমি মিমিকে ফোন করো, আজকে অ্যাপয়েন্টমেন্ট পেলে আজকেই চল, আমরা আজকে যাই। ঠিক আছে। মা তো দেখছি যে খুব গন্ডগোলের হয়ে যাচ্ছে, মা আমাকে নিয়ে তোমার মিমিকে ফোন করেছে, করে সেই দিনের তো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এবার যেহেতু আগরপাড়া থেকে তোমার বেহালা আসবো, অনেকটা আসার ব্যাপার, তখন তো মেট্রোর ব্যাপার ছিল না, তখন বাসে বাসে করে আসতাম। তো তখন মা ছোট মিমিকে ফোন করে বলেছে যে তুই কালকের অ্যাপয়েন্টমেন্ট নে, ওকে রাখা যাচ্ছে না, মানে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে ছোট মিমিটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এসছি এখানে এই দিনের কেসটা হচ্ছে কি হয়েছে, দাদুর বাড়িতে এসে একা তো শোবই না, আমি ছোট মিমির সাথেই শুয়েছি, ছোট মিমির মেয়ে আর আমি শুয়েছি। সেদিনকে কি হয়েছে, ওই 12:30 1টা থেকে আমার, সরি 12:30 1টা বলছি, 11:30 12টা থেকে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমিয়েছি। সেদিনকে এই ঘটনাটা ঘটেনি, কিন্তু সেদিনকে আমি খালি ঘুমের মধ্যে ফিল করছি আমার বুকে এসে কেউ সপাটে জোরে মারলে যেরকম ফিল হয়, ওই জিনিসটা হচ্ছে যে বুকে এসে সপাটে আমাকে কেউ মারছে কনস্ট্যান্টলি। এবার একটা টাইমে আমি চিৎকার করে ভয় পেয়ে গেছি, সে মানে একটা স্টপ, মানে কি হচ্ছে এটা করে আমি চিৎকার করে উঠেছি। তখন আমার ছোট মিমি উঠে আমার গালে হাত দিয়ে বলছে, এই তিতলি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। আমি ঘেমে গেছি, আর বুকটাতে আমি একটা চাপ, মানে অনেকক্ষণ ধরে তোমাকে এক জায়গায় কেউ হিট করলে যেরকম হয়, একটা চাপ ফিল করছি। আমি সেদিনকে ঘুমের মধ্যে কিচ্ছু দেখিনি, নাথিং, শুধু আমার তন্দ্রা কাজ করছে, আর আমি দেখছি যে আমাকে কিছু দেখছি না, মানে বুকের ওপর শুধু মানে হিট করছে কিছু একটা, আমি কিছু দেখতে আর পাচ্ছি না। উঠে আমি জল টল খেয়েছি, বুকটা চাপ। পরের দিন সকালে উঠে দেখছি বুকটায় ব্যথা আমার রীতিমতো। তো আমরা সেদিনকে বেলাবেলি করে, ওনার ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা গেছি। তো যাওয়ার পরে উনি উনি আমার নাম ফাম শুনলেন, দেখেই উনি ফার্স্টে বলছে ওকে বান মারা হয়েছে। মানে এইটা মানে মাছ আকাশ থেকে পড়েছে এটা শুনে। বান মারার সাথে তোমার সাথে যে ঘটনাটা ঘটছে এর কি সম্পর্ক? এবার এইটাই তো ঘটনা। এবার মানে ওনার কাছে গিয়ে তো আমার কিছু হয়নি ঠিক, উনি বলছে যে আমাকে নাকি বান মারা হয়েছে। তখনও তো আমাদের তো এই ব্যাপারে তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, জাস্ট কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে আমাদের জীবনে এটা প্রথম ঘটনা। কত টাকা যে খরচা করেছি আমরা সেটা ভাবনার বাইরে। তখন এবার মা বলছে যে ও তাহলে কি করণীয়। উনি বলছে যে ওকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ দিচ্ছি, বলে ওখানে আমাদের প্রায় 10,000 টাকা খরচা হলো। মা কোনো ত্রুটি রাখেনি, বলছে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে এটা দিয়ে দিন, বলে আমাকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছে। এবার ওটা তো আমি পরে বুকের কাছে লেগে আছে 2 দিন 3 দিন, দেখছি কিছু হচ্ছে না। কিন্তু আমার যে ভয় পাওয়ার যে ব্যাপারটা, ধরো যে ভয়টা আগে আমার একটু কম সময় লাগতো, ওই ভয়টা আস্তে 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 আমার গ্রো করছে এবার। মানে সকালে চোখ খোলা থেকে শুরু করে রাত্রিবেলা চোখ বন্ধ হওয়ার আগে অব্দি আমার ভয় আছে, কিন্তু রাত্রিবেলার ঘটনাটা ধরো ঘটছে না 2-3 দিন ধরে। এবার আমি কি বাচ্চা, তো আমি কি করেছি, কবচটা খুলে দিয়েছি। খুলে আমি আর পড়বো না, ধ্যাৎ তেরিকে এটা কেন পড়বো আমি, বলে আমি খুলে দিয়েছি। খুলে ওটাকে আমি ঠাকুরের আসনে রেখে দিয়েছি। রেখে এবার তো তোমার রাত্রিবেলা শুয়েছি, বাড়িতে ফিরে এসেছি আমরা, অ্যাজ ইউজুয়াল সেম জিনিস হচ্ছে, সেম জিনিস হচ্ছে আবার। এবার মহামৃত্যুঞ্জয় কবচ যেদিনকে খুললাম সেই দিন রাত্রি থেকেই শুরু হয়েছে। হওয়ার পর পরের দিন সকালে আমি উঠেছি, আমি মাকে কোনো অভিযোগ করিনি, কিচ্ছু বলিনি। আমি মাকে বললাম যে শোনো মা, আমার মনে হচ্ছে যে এসব কবচ টবচে কিছু হবে না, তুমি একটা কাজ করো, কামারহাটি যাচ্ছ। মা বলছে কামারহাটিতে যাবি?
সেই দিনকে আমার মনে আছে সানডে ছিল। সানডে ছিল, আমার দাদার একটা জরুরি সাইট পড়েছিল, দেখো বাড়িতে ছিল না ও। তার কিছুদিন, তার 3-4 দিন আগে আর কি ওকে জানানো হয়েছে যে আমার সাথে এটা হচ্ছে। তো ও অফিস গেছে, আমি আর মা বাড়িতে। আমি মাকে বলছি চলো কামারহাটি যাবো। এইসব অ্যাস্ট্রোলজার মানে আমি কাউকে ছোট করে বলছি না, বাট আমি খুব ইরিটেটেড আর কি বিষয়টা নিয়ে। মানে যে একটা কিছু দেওয়া হলো, মানে দেখো কমলে পুরোপুরি কমে যাবে, মানে তার আবার আফটার এফেক্ট কি হবে? মানে আমি তো একটা জায়গাতে, রোগী তো ডাক্তারের কাছে গেছে রোগ সারাতে। তো এবার কামারহাটিতে গেছি। কামারহাটিতে যিনি বড় মৌলবী আর কি, উনি এখনো আছেন, খুব ভালো উনি। উনি কি করলেন, উনি পুরো বিষয়টা পুরো বিষয়টা শোনার আগে আমার মাথায় হাত রেখে বলছে মাকে যে মা তোর মেয়ের শরীর কিন্তু ভালো নেই। তো উনি তো মসজিদের ভেতরে ঢুকবেন না, উনি ঠিক ওদের মসজিদের ওই কামারহাটির ওই মসজিদের অপোজিটেই একটা রাস্তার ধারে চায়ের দোকান টাইপের আছে, ওখানে বসার জায়গা। উনি ওখানে বসে আমাকে দেখছেন। শোনো, উনি ওইখানে বসে আর কি বলে দিয়েছে কি প্রবলেম। উনি আমার নামটা শুনেছে, ঠিক আছে, ফার্স্টে প্রবলেমটা বলেছে, উনি আমার নাম শুনেছে যে কি নাম। আমি দেখলাম আমরা ছোটবেলায় বর্গমূলের অঙ্ক করতাম না, ওই তোমার একটা রুট দিয়ে একটা অঙ্ক করতাম না, উনি আমার নামটাকে উর্দুতে লিখেছেন, লিখে ওই রুটটা টেনে উনি একটা অঙ্ক করেছেন, ছোটখাটো বর্গমূলের অঙ্ক যেরকম হবে ওরকম একটা অঙ্ক করেছে। ওটার অবশিষ্ট এসেছিল 3, আমার এখনো মনে আছে। আর এখনো মনে আছে উনি একটা জেল কালির পেন দিয়ে একটা ছোট চিরকুটের মধ্যে করছিলেন, নীল রঙের জেল কালির পেন। 3 অবশিষ্ট সংখ্যা এসেছিল। তখন মাকে বলছে ওকে 3টে শয়তানে ধরেছে, এবং ওকে সেই শয়তানে ধরেছে বলতে কোনো একটা বড় শয়তানকে তার সাকরেত নিয়ে ওর কাছে পাঠানো হয়েছে। এটা কিন্তু ওকে এমনি এমনি ধরেনি, এটা কারুর দরুন ঘটানো হয়েছে। তখন মা বলছে এটা কিন্তু তুমি তো দেখতে 5 জনকে। হ্যাঁ, ওইটাই তো বলেছে যে কোনো একজনের সাথে তার সাকরেত দিয়ে পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা উনি মেনশন করেছেন, এরকম না যে মেনশন করেননি। তখন মা বলেছে যে তাহলে এটা কি করবো? তখন মাকে বলছে যে মানে ওকে যে ধরেছে ওকে কিন্তু মানে আমি বলেই দিয়েছিল মাকে ওর প্রাণনাশ করার জন্য ধরেছে, মানে এই করতে 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 একটা টাইমে এমনি আর কি শেষ হয়ে যাবে, মানে থাকার মানে স্বাভাবিক ব্যাপার, মানে ডেলি যদি এটা হয় যে কোনো মানুষ তো ভয়েই হার্ট ফেল করে যাবে, তার ভয়েই অবস্থা শেষ। তখন মা বলেছে এটার ওয়ে আউট কি? তখন মাকে বলছে তুই একটা কাজ কর, তুই একটা 10 টাকার যে জলের বোতল হয় ওই বোতল একটা কিনে আন, আর দেখবে তুমি দোকানে না 5-10 টাকার ওই ছোট হেলদি এন্ড টেস্টি সর্ষের তেল পাওয়া যায়, 5 টাকা না 10 টাকা দাম নেয়, ছোট পাউচ একদম, এরকম একটা পাউচের তেল নিয়ে আসতে বলেছে। বলে মা নিয়ে এসেছে। মাকে বলছে যে যার সাহস আছে সে এটা করবে, ঠিক আছে? তখন মা বলেছে যে আমি করব। মাকে বলছে তোর যদি মনের জোর থাকে, তোর যদি মনে সাহস থাকে তবে তুই এটা করবি, আর যদি না পারিস, যদি তোর করার আগেও মনে হয় যে তুই ভয় পাচ্ছিস, যার সেই সাহসটা আছে তাকে দিয়ে করাবি। কি বলেছিল? বলেছিল যে ওই যে জলটা ওটার ফার্স্টে 1 চিপি আমাকে খাওয়াতে হবে, তারপরে ওই জলটারই 3টে ছিটা, মানে গঙ্গার জলের ছিটা যেমন দেয় ওরকম ছিটা আমাকে দিতে হবে। উনি মন্ত্র পড়ে দিয়েছিলেন, তেলেও মন্ত্র পড়ে দিয়েছিলেন। এবার মাকে বলেছে তোর হাতে, তোর ডান হাতের বা বাঁ হাতে যে কোনো হাতে কেনো আঙুলের মানে কনিষ্ঠ আঙুল যেটা আমাদের, ওই আঙুলে তেলটা নিবি, ঠিক আছে? তেলটা নিয়ে ওর কানে চাপ দিবি, দরকারে তুই নখ কেটে তারপরে ওর কানের যে আমাদের যে ইয়েটা আর কি, কানের যে ফুটোটা ওখানে প্রেস করবি, ঠিক আছে? নখ কেটে নিবি, দরকারে ওর কান কেটে যাবে, ও ছটফট করবে, কিন্তু মাঝপথে ছাড়া যাবে না, এটা উনি বারবার বলে দিয়েছিলেন, মাঝপথে ছাড়া যাবে না। তখন মা বলেছে যে ঠিক আছে আমি করব, আমি কিচ্ছু মানে আপনি শুধু বলুন যে ওকে বাঁচানোর জন্য আমায় কি করতে হবে।
তখন বলেছে যে তারপরে কানে ওই আঙুলটা দিয়ে প্রেসার করতে হবে এবং খুব জোরে, মানে মাকে বলছে ওর কান কেটে যাবে কিন্তু তুই ছাড়বি না, ও তোকে বলবে যে আমার ব্যথা লাগছে, তুই তাও ছাড়বি না। তারপরে যখন দেখবি যে ও চেঞ্জ হচ্ছে তখন ওকে প্রশ্ন করা শুরু করবি যে তুই কে, তুই কেন এসছিস, তুই চলে যা, তোকে কে পাঠিয়েছে, এটা জিজ্ঞেস করবি। ও কিছুতেই যেতে চাইবে না, কিন্তু তুই ওকে বারবার বলবি যে তুই যদি না যাস আমি তোর সাথে আরো খারাপ করবো, এইটা যেটা খারাপ হচ্ছে এটার থেকেও খারাপ করবো করে। একটা টাইমে দেখবি ওর শরীর ছেড়ে দিয়ে আপসে বিছানায় পড়েছে, এবং মাটিতে বসে বা চেয়ারে বসে করা যাবে না, বিছানায় নিয়ে বসে করবি, কারণ ওই শুয়ে পড়বে ও ঘুমাবে, ওকে টানা ঘুমোতে দিবি। বলে বাড়িতে এসছি, স্নান টান করেই বলেছিল। মা তখন বলছে খাওয়া দাওয়া, বলছে না খেলে না খাবে, আগে এটা করতে হবে, কারণ এটা আর ফেলে রাখা যাবে না। বলে আমি বাড়িতে এসে স্নান টান করেছি, খাইনি, আমি বিছানায় বসেছি, মা আগে জলটা আমাকে খাইয়েছে, খাইয়ে 3টে ছিটে দিয়েছে, দিয়ে মা ডান হাতের কেনো আঙুলে তেলটা নিয়েছে, মায়ের হাতে এমনিও বড় বড় নখ নেই, অসুবিধা নেই, দিয়ে আমার ডান হাতে দিচ্ছে, মানে হচ্ছে আমার বা কানে পড়বে, মানে আমরা মুখোমুখি যদি বসি, মা যদি ডান হাতের কেনো আঙুল দিয়ে আমার কানে আঙুল ঢোকায় তাহলে সেটা বা কান হচ্ছে আমার। মা আমার বা কানে আঙুলটা ঢুকিয়েছে, ঢুকিয়ে ফার্স্টে কিছু হয়নি, বুঝলে, যখন আস্তে করে ঢুকিয়েছে আমি কিন্তু কিছু ফিল করছি না। যখন চাপ দিয়েছে আমি তখন বুঝতে পারছি আমার যে ঘুমটা পেতো ওই রকম একটা চোখ টানছে, ওরকম আমার শরীরটা ছাড়ছে। তারপরে 10 থেকে 15 মিনিট আমার কিছু মনে নেই, ঠিক আছে, আমি শুয়ে পড়েছিলাম, 2 ঘন্টা 3 ঘন্টার ওপর আমি ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেছি, পরে আমি মায়ের থেকে শুনেছি যেটা, যে 10-15 মিনিটে আমি কি বলেছি। মা বলছে যে কানে যখন প্রেসার করা শুরু করেছে তখন আমি হাত সরানোর একটা চেষ্টা করেছি, তখন মা কি করেছে, আমি এমনিও একটু রোগা পাতলাই আর কি, আর মা হচ্ছে লম্বা চওড়া, মায়ের একটা হাত দিয়ে, মানে মায়ের বাঁ হাত দিয়ে আমার 2টো হাতকে ধরে রেখেছে যে শুতে দেবে না, ধরে এবার তখন আমি গোঙাতে শুরু করেছি ফার্স্টে। মানে মা এটা বলছে যে আমি নাকি এগুলো করেছি, মানে আমার জাস্ট ওই টাইমটা পুরো ব্ল্যাঙ্ক, মানে ওটা আমি সারা জীবনেও যদি চেষ্টা করি মনে করার, আমি ওটা মনে করতে পারবো না, যে ওই টাইম স্প্যানটুকুতে আমার জীবনে কি হয়েছিল, আমি কি করেছিলাম, ওটাই মনে করতে পারবো না। আমি গোঙাচ্ছি, মা আমাকে বলছে তুই কে। আমার নাকি ভয়েসটা একটা আলগা ভারী হয়ে গেলে যেমন হয়, মানে তুমি যে এখন আমার সাথে কথা বলছো, আমার যেটা মানে তোমার প্র্যাকটিক্যাল, মানে আমার যেটা ওন ভয়েস টোন, সেটার থেকে আমার ভয়েস মোটামুটি অনেকটা মাত্রায় ভারী। সেটা যে কোনো মানে মানে মা বলছে একটা টাইমে গিয়ে মনে হচ্ছে না যে ওটা আমার মেয়ে কথা বলছে। তো মা বলছে কে তুই, আমি নাকি তখন বলছি যে আমি বলবো না। মা তখন বলছে তুই বলবি না, তোর ঘাড় বলবে, তোকে বলতে হবে। তখন আমি নাকি বলেছি, মানে যে আর কি এনটিটি বা যাই বলো না কেন, সে নাকি বলছে আমার বলার আদেশ নেই, আমি বলতে পারবো না। তখন মা বলেছে যে তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কিন্তু তোর আরো খারাপ করবো, তুই কে। তখন মাকে বলেছে যে আমাকে এখানে পাঠানো হয়েছে এবং আমি একা আসিনি, আমরা অনেকে এসেছি, কিন্তু আমরা ওকে ছেড়ে বেরোতে পারবো না। তখন মা বলেছে তুই ছেড়ে না বেরোলে আমি কিন্তু তোর আরো বড় ক্ষতি করব। তখন নাকি মানে আমি বলছি আর কি যে আমি ওকে ছেড়ে গেলে আমার খুব বড়, মানে আমার সাথে খুব খারাপ হবে, আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। তখন মা বলছে যে কে পাঠিয়েছে তোকে এটা, কে 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 এনেছে তোকে। আমি কোনো নাম বলছি না তোমাকে, আমি শুধু এটুকু তোমায় বলে রাখছি, আমি ওই মোমেন্টে যেই বাক্যচরণটা করেছি, আমি সেই বাক্যচরণটা এখানে করতে পারবো না, কারণ এটা অনেকেই শুনবে আমি জানি। আমি শুধু তার সিমিলার একটা কথা বলে রাখছি। আমি নাকি বলেছিলাম যে তোদেরই কাছের কেউ আমাকে পাঠিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, মানে এটা খুব সম্ভবত তোমার রিলেটিভস হতে পারে, যে কেউ একজন। ওকে, কিন্তু আমি হচ্ছে যে শুরুর যে অক্ষর হয় বলেছিলাম আমি, শুরুর যে অক্ষরটা হয় সেটা বলেছিলাম, আর সেটা মহিলা না পুরুষ আমি সেটাও বলেছিলাম। ওকে, সেটা তোমাকে অফ দ্য রেকর্ড বলে দিতে পারবো, আমার কোনো চাপ নেই, কিন্তু আমি অন রেকর্ড আমি এটা বলতেই পারবো না।
তাহলে একটু বিশাল বলো। না ডেফিনেটলি, কারণ এইসব জিনিস কনফিডেন্সিয়াল রাখতেই হবে। একমাত্র শুধু এখন অবধি এই নাহলে ঘটনাটা আবার অনেক পারিবারিক ঝামেলার সম্মুখীন হতে পারে। একদম। তো এইটা বলেছিলাম, তখন মা বলেছে যে আমি ওর মা, আমার থেকে বেশি ক্ষমতা কারণ নেই, কাজেই তুই যদি এখন থেকে যাস, মানে তোর লোকজন নিয়েও যদি তুই থেকে যাস, আমি একা লড়ে যাব না, আমার থেকে খারাপ কেউ হবে না। এটা যখন চাপ দিয়েছে তখন আমি গোঙাচ্ছি যে না যাবো না, তখন মা বলেছে যে, তখন মার কি প্রসঙ্গ হচ্ছে, তুই কি যাবি না আমি তোকে আরো খারাপ করব। ওই মোমেন্টটা নাকি মা আমার কানে প্রচুর প্রেস করেছে, এবং এটা বলেছিল যে কানে না মানে সজোরে প্রেসার করতে, সজোরে মানে যত শক্তি আছে তাই দিয়ে প্রেসার করতে বলেছিল। তখন মা আর কি প্রেসার বাড়াচ্ছে, আর মা খালি বলছে যে তুই যাবি কি যাবি না, তুই যাবি কি যাবি না। ওই মোমেন্টে আমি শুধু বলেছিলাম যে ঠিক আছে চলে গেলাম, বলে আমি বিছানায় শুয়ে পড়েছিলাম। তারপর তোমার 2-3 ঘন্টা আমি টানা ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে আমি খেয়েছি। খাওয়া দাওয়ার পরে মানে ওটা রিকভার হতে অনেক টাইম লেগেছে, মানে আমার শারীরিকভাবে মানসিকভাবে দুটোই রিকভার হতে টাইম লেগেছে। বাট সেদিন রাত থেকে আর আমার এই প্রবলেমটা কিন্তু হয়নি। এবং সেটা এইবারে হচ্ছে আরেকটা ইনসিডেন্ট, সেটা পরে কোনোদিন আমাদের যদি আবার যদি এপিসোড হওয়ার যদি সুযোগ হয়, মানে আবার যদি আমাদের কথার সুযোগ হয়, আমি ডেফিনেটলি বলবো। এটা ফিরে এসেছিল, মানে আমি তোমাকে এটা 16র ঘটনা বললাম, এটা 17র এন্ড, মানে 17র ঠিক প্রপার এন্ড না, 18র শুরু থেকে আবার ফিরে এসেছিল। আচ্ছা, মানে এই যে এন্টিটিটা যেই ছিল তোমার সাথে বা যেই তোমাকে শারীরিক অত্যাচারটা করতো, সে চলে যাওয়ার পরেও আবার ঠিক 1 থেকে 1.5 বছর পর আবার ঘুরে এসেছিল। একদম। আর মানে ফান্ডাটা কোথায় আমি বলি, 2018 থেকে যখন এই ইনসিডেন্ট গুলো আবার শুরু হতে, তখন কি ফিল, মানে তখন আমি অদ্ভুত, মানে তখন আর কি আমি না বরাবরই নাস্তিক প্রকৃতির, বাট আমার সাথে ইনসিডেন্ট হওয়ার পরে না অরিত্রতা, ট্রাস্ট মি, এখন যদি কেউ এগুলো নিয়ে খিল্লি করে না, আমি তাকে একটা কথাই বলি যে ভাই আগে আমার জায়গায় বসে তুমি ফিল করো যেগুলো কি, তারপরে খিল্লি করো। মানে আমি নিজে এই কথাটা বলি। আমি নিজে বলে এই কথাটা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে ঘটনাগুলো যাদের সাথে ঘটে এগুলো তারা ছাড়া কেউ বুঝতে পারবে না যে জিনিসগুলো কতটা প্যাথেটিক, কতটা পেইনফুল, কতটা ডেঞ্জারাস। আমরা হয়তো মুখে বলে দিতে পারি যে ভূত বলে কিছু হয় না, প্রেত বলে কিছু হয় না, হবে না, বাট যারা ফেস করে তারাই জানে। আর আমি না একটা জিনিস বিশ্বাস করি অরিত্রদা, আমি যদি পজিটিভিটি মেনে থাকি, দেখো যে কোনো জিনিসেরই বিপরীত প্রতিক্রিয়া তুমি পাবে, ভালো থাকলে তার খারাপ থাকবে। আমার কাছে বাস্তব বললে এটা, আমি যদি মনে করি যে আমি ওরকম হিপোক্রিট হতে পারবো না যে আমি ভগবান মানি অথচ আমি ভূত পিশাচ মানি না। আমি যদি মানবো না তো আমি কিছুই মানবো না, আর মানলে আমি সব মানবো। তা আমি সত্যি বলছি, প্রথম থেকে কোনোদিনই, ছোট থেকে আমি পুজো মণ্ডপে গেলে কখনো প্রণাম করতাম না। হ্যাঁ, কিন্তু এই ঘটনাগুলোর পর আমার এখন বিশ্বাস মানে তুঙ্গে আর কি, মানে যদি কেউ বলে, আমি কোনো খিল্লি করি না, আমি বরং তাকে ওয়ে আউট বলি যে ভাই তুমি অমুক জায়গাতে যাও, গিয়ে তুমি অমুক লোকের সাথে কথা বলো, তুমি এটা ফিগার আউট করো আগে যে এইগুলো করলে তুমি কি ভাবে এটা থেকে মুক্তি পাবে। মানে এটা তো খুব ডেঞ্জারাস না, মানে সবসময় তুমি একটা কিছু নিয়ে চলছো, মানে সেটা তোমার শারীরিক এবং মানসিক দুটোতেই তোমার এফেক্ট করছে, তুমি কোথাও মন লাগাতে পারবে না। এবং আমি যে কথাগুলো এখন তোমায় বললাম, ওই টাইমে আমার স্কুল বন্ধ, কিন্তু টানা আমার পড়াশুনো বন্ধ, আমার কোচিং বন্ধ, আমি বন্ধুদের থেকে অ্যালুপ হয়ে গেছি। একটা ওই বয়সের মেয়ে যতটা চার্মফুল থাকবে, সে মানে যতটা ব্রাইট থাকবে, আমি মানে বিচ্ছিরি হয়ে গেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি বিচ্ছিরি হয়ে গেছিলাম। আমি চোখের তলায় কালি, শরীরে কালশিটে, মানে আমি তখন কোন ক্লাসে পড়ি, 11-এ পড়ি, মানে সেটা কতটা পেইনফুল। তো এর পরের যে ঘটনাটা সেটা আমরা একদিন নিশ্চয়ই শুনবো। নিশ্চয়ই। এবং একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, 18 থেকে যে ঘটনাটা হয় ওই টাইমে আমার মানে পরে শোনা, আমি নাম বলেছিলাম একটা এন্টিটি, মানে মেন যে এন্টিটিটা ছিল ওর নাম বলেছিলাম আমি। ওকে, তাহলে নিশ্চয়ই এই ঘটনাটা আমরা পরে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই রেকর্ড করব। হ্যাঁ, তো তার কারণ আমার মনে হয় আজকের ঘটনাটা দেখো প্যাথেটিক, ডেফিনেটলি খুবই ডেঞ্জারাস, তোমার জন্য ভীষণ পেইনফুল, বাট যারা ভয় পেতে ভালোবাসে
তারা এই ঘটনাটা ভীষণ এনজয় করবে আজকে। ভয় তো ডেফিনেটলি পাবে, মানে এটা ভয় না, মানে এটা তো আমার মনে হয় যে এটা কেউ শুনলে সে রাত্রিবেলা শুতে গেলেই ভয় পাবে যে বাবা এটা কি। হ্যাঁ অবভিয়াসলি, কারণ তুমি যেরকম ভাবে ডিসক্রাইব করলে যে 5টা বড় বড় আকারের এন্টিটি বা কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচার তুমি দেখেছো যারা তোমার দিকে তেড়ে আসতো, বুঝবে যে ওটা কিন্তু পুরুষ, ওটা কোনো মহিলা নয়, সেটাও তুমি বুঝতে পারবে। এক্স্যাক্টলি। তো ওই জায়গাগুলো মানে যখন তুমি বিবরণটা দিচ্ছিলে যে 5জন, তুমি তাদেরকে দেখতে পাচ্ছিলে, তুমি তাদের ফিল করতে পারছিলে, তারা তোমার হাত পা চেপে ধরছিল, দিস ওয়াজ রিয়েলি স্কেরি, মানে ভীষণ ক্রিপি একটা ব্যাপার। যাদের সাথে হয় ডেফিনেটলি তারা ছাড়া অন্য কারোর বোঝার ক্ষমতা নেই এই জিনিসগুলো। তো আমার ঘটনাটা শুনে পার্টিকুলারলি কিছু কিছু মোমেন্ট, কিছু কিছু জায়গা ভীষণ গায়ে কাঁটা দিয়ে উঠেছিল যখন তুমি ডেসক্রাইব করছিলে, ঘটনাটা এলাবোরেট করছিলে। তো অ্যাজ অ্যান অডিয়েন্স বা একজন শ্রোতা হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে আজকের ঘটনাটা, ভয় পাওয়ার দিক থেকে অবভিয়াসলি। তো আমার ভয় লাগছিল আজকের ঘটনাটা শুনতে। ইনফ্যাক্ট আমি যখন অডিও ফাইলটাও শুনেছিলাম তখনও আমার বেশ ভয় লাগছিল, কারণ তুমি যখন তখন তো তুমি খুব সংক্ষেপে বলেছিলে। হ্যাঁ, ওখানে ইলাবোরেট করা পসিবলও হতো না। হ্যাঁ, বাট আজকে যখন আমি পুরোটা শুনলাম শুরু থেকে শেষ পর্যন্ত, ইট ওয়াজ রিয়েলি ভেরি স্কেরি ইনসিডেন্ট। মানে এইসব ঘটনাগুলো বহু দিন মানুষকে হন্ট করতে থাকে। হ্যাঁ একদম। তো মানে আমি তোমাকে একটা ছোট্ট কথা বলে রাখি, এটার পর থেকে মানে এখন অনেকটা কমে গেছে, আমার না স্লিপিং প্যারালাইসিস ধরে নিয়েছে, বুঝতে পেরেছো? মানে একটা শারীরিক তো এফেক্ট করে আমার, কিন্তু এখন হয়তো ধরো মাঝে মধ্যে ধরো মাসে একবার দুবার হয়, বাট ওই ঘুমের মধ্যে ওই একটা ট্রমা আমার ধরে নিয়েছে, মানে কিছুই হয় না বাট ওই ট্রমাটা ধরে নিয়েছে। এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এসেই যায়। হ্যাঁ হ্যাঁ। তো ডেফিনেটলি আই বিলিভ, মানে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ খুব বেশি দিন হয়নি ঘটনাটা তোমার সাথে ঘটেছে। 2016, 17, 18 যদি হয় 5-6 বছর আগেকারই ঘটনা। তো ন্যাচারালি এটা আস্তে আস্তে ফেড হতে থাকবে, কারণ সময়ের সাথে সাথে তো আমাদের মেমোরিজ ফেড হতে থাকে। যদি তার মাঝখানে কোনো রকম মিসহ্যাপ না হয় বা এরকম ঘটনা যদি আর না ঘটে, তাহলে আই বিলিভ কি আস্তে আস্তে ডেফিনেটলি এটা তোমার লাইফ থেকে পুরোপুরি চলে যাবে, এটুকু আমি আশা করছি। তো ভীষণ ভালো লাগলো আজকের ঘটনাটা, আমি ভীষণ এনজয় করেছি। আমারও বলতে পেরে খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে মানে লাইফের, মানে দেখো স্কেরি তো বটেই, কিন্তু ধরো আমি অনেক ইনসিডেন্ট তোমার গল্প বলাতে শুনেছি যেগুলো খুব প্যাথেটিক, মানে শুনলে তোমার খারাপ লাগবে, মানে তোমার কোথাও গিয়ে ভয় থেকে কষ্ট হবে, প্রচুর ইনসিডেন্ট শুনেছি। তো সেটা কিন্তু মানে এই প্ল্যাটফর্মটা এটা করে দেওয়ার জন্য কিন্তু ভীষণ মানে থ্যাঙ্কস টু ইউ, যে মানে এত সুন্দর একটা চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো ইনিশিয়েটিভ এটা। তো সেটাই বলবো যে বিইং অ্যান অডিয়েন্স আমার ভীষণ এনগেজিং লেগেছে আজকের পডকাস্টটা, মানে যেটাই করলাম আমরা, যে ঘোষলি কল রেকর্ডিং সিরিজের যে এপিসোডটা আজকে আমরা রেকর্ড করেছি, এই এপিসোডটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের হয়ে থাকবে। তার কারণ তুমি যেভাবে ডেসক্রাইব করেছো, আর ঘটনাটা ভীষণ ইউনিক, যে ঘটনাটা তোমার সাথে ঘটেছে। এর আগেও এরকম ঘটনা আমি শুনেছি যেখানে কেউ ফিজিক্যালি মোলেস্টেড হয়েছে তার নিজের অজান্তেই অন্য কোনো এন্টিটির দ্বারা, বা কেউ ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছে, বাট যেভাবে তোমার সাথে ঘটনাটা ঘটেছে ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট। তো আশা করব এর পরে যখন আমি তোমার সাথে নেক্সট ইনসিডেন্টটা রেকর্ড করব, তখন আমি সেটার জন্য এক্সাইটমেন্টই রাখবো নিজের মধ্যে। তো নিশ্চয়ই করা হবে সেটা। তো ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ এরকম একটা ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেকর্ডিংটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকো। আগামী শনিবার এই এপিসোডটা আসছে। বেশ, ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো। তো এটাই ছিল আজকের ঘটনা, যে ঘটনাটা শুনে আজকে রীতিমতো আমি স্টান্ট হয়ে গেছি। আমি জানি না তোমাদের এক্সপিরিয়েন্স কি আজকের ঘটনাটা শুনে।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার বাটনে প্রেস করে দিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।